Ulo mone. Oh. ¿Qué? ¿Qué? ¿Qué, güey? Voot FM. রাইট ঘড়িতে সময় 11:59 আর শুরু হয়ে গেল ভূত এফএম। আর ভূত এফএম এ আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এবং কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন যে ওয়েদারটা খুবই চমৎকার, বিশেষ করে রাতের বেলায় এই ধরনের আলোচনার জন্য খুবই ভালো। এবং আজকে একটু আগেও মনে হচ্ছিল যে কোনো সময়ই নেমে পড়তে পারে বৃষ্টি। নতুন একটা মাস শুরু করেছিলাম আমরা, এবং মাসটার শুরুর দিনে আমরা ভূত এফএম শুরু করলাম, এবং আজকে অলরেডি এই মুহূর্তে 2 তারিখ হয়ে গেল এপ্রিল মাসের। সুতরাং এই মাসে অনেক বেশি হ্যাপেনিং একটা মান্থ। সেটা হচ্ছে যে এখানে এই মাসে আপনাদের পহেলা বৈশাখ আমরা উদযাপন করব, আমরা বিদায় জানাবো নতুন বছরকে। এবং আমরা যে বছরটিতে ভূত এফএম বাংলা মাসে বছরের যে বছরটিতে ভূত এফএম শুরু করেছিলাম, ইনফ্যাক্ট সেই বছরটাকে দিয়ে আরো একটা সামনের বছরের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে 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 ধীরে। এবং আপনাদের সবাইকে এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এসএমএস পাঠাতে চান তাদেরকে বলবো যে আমাদের এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং দেশে এবং দেশের বাইরে যারা আমাদেরকে রেগুলার এসএমএস করেন, ইমেল করেন, দেশে থেকে এসএমএস করে যায়, দেশের বাইরে থেকে সাধারণত ইমেল করে থাকেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আশা করছি যে আগামী দিনগুলোতেও আপনাদেরকে কাছেই পাবো, ঠিক যেভাবে ভূত এফএম এর পাশে আপনারা সবসময় ছিলেন। এবং ভূত এফএম নিয়ে আমাদের ভবিষ্যতে আরো অনেক বড় বড় প্ল্যান আছে, পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনাগুলো আপনাদেরকে নিয়েই। আর যে ধরনের ঘটনা আপনাদেরকে আসলে উপহার দেই, সেই ধরনের ঘটনাগুলো উপহার দেওয়া সম্ভব হয় কারণ আপনারা সেই ধরনের ঘটনাগুলো আমাদের কাছে পাঠান বলে। সো আমি চাইবো যে আরো বেশি বেশি করে আমাদের ইমেল করুন। এবং ইমেল করতে গেলে আপনারা নিজেরাই জানেন যে কোন ঘটনা ভালো কি খারাপ সেটা বোঝার একটা উপায় হচ্ছে যে এই ঘটনাটা আমাকে কেউ বললে আমার কেমন লাগতো। আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ভূত এফএম, BHOOT, ভূত এফএম @radiofurti.fm, RADIOFOORTI, তারপরে হচ্ছে .fm। এখানে আপনারা ইচ্ছা করলে ইমেল করতে পারেন। এবং ইমেলের সাথে অবশ্যই নাম এবং ঠিকানা দেবেন, ফুল অ্যাড্রেস, মানে ফুল অ্যাড্রেস লিখবেন। এবং সেই সাথে কোনো ভৌতিক ফোন নাম্বার না, অরিজিনাল ফোন নাম্বার দিবেন যেটা আপনি ব্যবহার করেন, এরকম একটা ফোন নাম্বার অবশ্যই অবশ্যই আমাদেরকে দেবেন। রাইট, আমরা বেশ কিছু এসএমএস পেয়ে গেছি, তবে এসএমএস পাওয়ার আগে আজকে একটু ইমেল দিয়েই শুরু করি। ইমেল পড়ি। যারা বিভিন্ন সময় আমাদেরকে ইমেল পাঠান, অধীর আগ্রহ নিয়ে থাকেন যে এত কষ্ট করে ঘটনাটা লিখলাম, নিশ্চয়ই ইমেলটা পড়া হবে। আচ্ছা, এই ইমেলটা পেয়েছি অস্ট্রেলিয়া থেকে। আচ্ছা, তিনি লিখেছেন যে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি হয়তো। আচ্ছা, তার নাম হচ্ছে, নামটা এখনো পাইনি আমি। আচ্ছা, নামটা পড়ছি আস্তে আস্তে। এক্সপিরিয়েন্স শেয়ার করি হয়তো আপনাদের ভালো লাগতে পারে। এই আজ মেলবোর্নের একটা ঘটনা শেয়ার করি। ঘটনাটা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শোনা, এবং ঘটনাটা অস্ট্রেলিয়া আর কি, মেলবোর্নে। এবং তিনি বলছেন যে লাইফের এক্সপিরিয়েন্স, এটা 2003 সালের সেপ্টেম্বরের কথা। ওই সময় আমাদের এইখানে স্প্রিং থাকে, আমরা তখন সবাই স্টুডেন্ট। তো আমার ফ্রেন্ডটা উইকেন্ডে ট্যাক্সি চালাতো। ওকে, সো অনেকে এটা করেন, এবং তিনিও তার মধ্যে একজন যিনি ট্যাক্সি চালাতেন। তো ও এক কাস্টমার নেয় সিটি থেকে। রাত তখন 2টা বাজে। কাস্টমার বলে যে সে একটা জায়গায় যাবেন, এবং সেই জায়গাটির নাম বলার সঙ্গে সঙ্গে তিনি বলে ওকে, অ্যাড্রেসটা দিয়েছে। এবং সেটা হচ্ছে রিমোট একটা এরিয়া। যে অ্যাড্রেসটা দিয়েছে সেই অ্যাড্রেসটা একটা রিমোট একটা এরিয়া, শহর থেকে বেশ একটু দূরে, বুঝতেই পারছেন। তো ওরা প্রায় ওই জায়গায় পৌঁছে গেছে, আর 10 কিলোমিটার বাকি আছে। 10 কিলোমিটার এমন কোন দূরত্ব নয়, দেশের বাইরে আপনারা জানেন। এমন সময় একটা ছোট ব্রিজ পার হতে হবে। ঠিক এই সময় গাড়ির সামনে হঠাৎ করে যে ঘটনাটা ঘটে, এটা হচ্ছে একদমই দুজন প্রস্তুত ছিলেন না, গাড়ি তবে চলছিল। ব্রিজে ওঠা মাত্র দেখা গেল যে একটা মেয়ে লাফ দিয়ে গাড়ির সামনে এসে পড়ল। মেয়েটা ওয়েডিং গাউন পরা ছিল, এবং যে কিনা গাড়িকে মানে একদম গাড়িকে সজোরে ধাক্কা দিয়েছে, এরকম একটা অবস্থা হলো। লাইক when you hit something, তখন যদি এরকম কারে যদি হিট করে তাহলে যেটা হয় সেটা একদম বোঝা যায়, শব্দ হয়, একটা ঝাঁকুনি লাগে, তাই না? এবং এজন্য ও গাড়িটার সাথে সাথে স্টপ করে দেয়, যেহেতু সামনে এসে পড়ে। এবং এরকম একটা ঘটনা ঘটলে নিশ্চয়ই যে কেউ যেটা করবে, প্রথমে পাটা গিয়ার থেকে উঠে গিয়ে এক্সেলেটর থেকে আসলে যেটা হবে সেটা হচ্ছে যে এক্সেলেটর থেকে উঠে গিয়ে প্রথমে ব্রেকে পাটা পড়বে, তাই না? সো সেটাই হয়েছিল আর কি। এবং বাট ও প্যাসেঞ্জার বলে যে ডোন্ট স্টপ ইউর কার,
জাস্ট গো অ্যাহেড এবং ইটস নাথিং বারবার করে এটাই বলছিল যে আই টেল ইউ লেটার যে কি হয়েছে আসলে। বাট প্যাসেঞ্জারের কথা না শুনে গাড়ি যেটা সে করে সেটা হচ্ছে গাড়ি দাঁড় করায় এবং নেমে ওই ব্রিজের ওপর এবং চারপাশে সে দেখায় যে কি দেখে, খুঁজে বের করার চেষ্টা করে যে কি তাকে হিট করলো, গাড়ির সামনে কি পড়েছিল। বাট ও কিছু দেখতে পায় না, আর গাড়ির কোনো ড্যামেজও হয় নাই। এবং ওর সেফটির জন্য প্যাসেঞ্জারও সাথে সাথে নেমে কিছু নামে, কিন্তু কিছু দেখতে পায় না। ওরা দুই আবার স্টার্ট করে অ্যান্ড প্যাসেঞ্জারকে নামায়। দেন প্যাসেঞ্জার ওকে স্টোরিটা জানিয়ে দেয় যে সে বলে যে এখানে প্রায় এরকম হয় এবং এখান দিয়ে যারা যায় তারা তারা মাঝে মাঝে এই ঘটনাটা ফেস করে এবং তারা কেউ যারা যায় তারা কেউ কখনো গাড়িটা এখানে থামায় না। সে অ্যাডভাইস দেয় যে তুমিও কখনো এখানে এরকম কোনো ঘটনা ঘটলে জাস্ট গাড়িটা থামাবো না, গাড়িটা টেনে চলে যাবা। এবং যে ঘটনাটা হয় সেটা হচ্ছে যে ওই যে মেয়েটাকে সাধারণত সবাই দেখে ওই এলাকায়, সেটা যেটা হয়েছিল যে বিয়ের দিনে মেয়েটা অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তারপর থেকে খুব উদ্ভট টাইপের ঘটনা ঘটে সেখানে। আমাকে ইমেলটি করেছিলেন আখতারুজ্জামান এবং তার নিকনেমও রাসেল, লাইক মি। ওকে, সো তিনি থাকেন এখন অস্ট্রেলিয়াতে এবং অস্ট্রেলিয়া থেকে ইমেলটি আমাদেরকে করেন। ফোন নাম্বার সবকিছু তিনি দিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যদি কোনো ভ্যারিফিকেশনের দরকার হয় তাহলে আমরা যেন তাকে কল করি বা বেটার আরো যেটা তাকে যেন ইমেল করে কোয়েশ্চেন করি। তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে এসএমএস এর মাধ্যমে, এই ঘটনা যে শুনলেন এসএমএস এর মাধ্যমে আপনারা জানতে পারেন সেটা। তবে আমি আপনাদেরকে এই ঘটনার মতো একটা ঘটনা বলবো যেটা আমার সাথে ঘটেছিল, শুধু আমার সাথে না, আমার মানে সেদিন গাড়িতে আমরা ঢাকার বাইরে গিয়েছিলাম, পুবাইলে গিয়েছিলাম একটা কাজে এবং পুবাইল থেকে ফেরার সময় গাড়িতে আমরা অনেকজন, প্রায় 4-5 জন হবে। এই ঘটনা আমি একদম ভূত এফএম যখন শুরু করি তখন একবার বলেছি, অনেকে তো মিস করেছেন তার আমি বলছি। সেটা হচ্ছে যে এরকম হয় যে আশুলিয়া দিয়ে আমরা যেহেতু ঢাকাতে তাড়াতাড়ি ফিরতে হবে এবং সবারই কাজ আছে, রাত হয়ে যাচ্ছিল, সো আমরা চেষ্টা করেছিলাম যে আশুলিয়া দিয়ে ফিরবো, ঢাকার উত্তরা দিয়ে না ফিরে একদম মানে এদিক দিয়ে ঢুকে আমরা বাদ দিয়ে চলে আসবো। তো এরকম চিন্তা করা হলো এবং আমরা সরাসরি গাড়িটা নিয়ে আসছিলাম এবং আশুলিয়ার কোনো এক জায়গায় আমরা, মনে হয় এটা ঠিক কোন জায়গাটা আমি মনে করতে পারছি না, তো দুপাশে এরকম পানির মতো ছিল বা ফাঁকা জায়গা ছিল, এরকম একটা জায়গা ছিল বেশ আগে। এবং হঠাৎ করে যেটা হলো যে আমরা সবাই গল্প করছি, সবাই খুব ভালোই আছি গাড়ির মধ্যে এবং গাড়ির সমস্ত কাঁচ লাগানো, ভেতরে এসি চলছে। হঠাৎ করেই বিকট একটা আওয়াজ এবং গাড়িটা হালকা একটু ঝাঁকুনি খেলো এবং মনে হলো যে জাস্ট একটা ইটও বোধহয় অত বড় হবে না, তার চাইতে বড় কিছু দিয়ে খুবই জোরে গাড়িটাকে আঘাত করলো। এবং লিটারালি যেটা হলো যে আমার পাশের যে ডোরটা ছিল সেই ডোরে মনে হলো যে এসে গাড়িটা মানে বাড়ি খেলো, গাড়িটায় ওই ইটটা বাড়ি খেলো, ইটের টুকরাটা, এবং খুব জোরে শব্দ হলো এবং বুঝতে পারলাম জাস্ট আওয়াজটা থেকে এবং গাড়ির কাঁপুনি থেকে বুঝতে পারলাম যে কত জোরে মারা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে মানে ডানে বায়ে তাকালাম গাড়ির গ্লাস দিয়ে এবং কিচ্ছু দেখতে পেলাম না, জাস্ট কিছু দেখতে পেলাম না, দেখার কথাও না। এমন না যে মানে চাইলেই আমি দেখতে পারবো, কারণ ঘুটঘুটে অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার। তো আমার যে ড্রাইভার ছিলেন আমাদের সঙ্গে তিনি বলতেছিলেন যে বারবার করে যে হ্যাঁ এটা কিছু না, এটা এরকম হয় এখানে, আসলে মনে হয় যে এরকম করে ভয়টা দেখিয়ে গাড়ি থামায় তারপরে গাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে চলে যায়, এটা মনে হয় কোনো ডাকাত এরকম কিছু একটা হবে। সুতরাং তিনি গাড়ির স্পিড মানে ভয়াবহভাবে বাড়িয়ে দেন এবং তিনি বলেন যে আমার সাথে এর আগেও এরকম বেশ কিছু হয়েছে। আমরা মাজার রোড দিয়ে ঢুকি এবং মিরপুরের কোনো একটা জায়গায় এসে আমরা গাড়িটা, ওই মাজার রোডের কোনো একটা জায়গায় এসে আমরা গাড়িটা থামাই এবং থামিয়ে তারপরে চেক করি ফার্স্ট, মানে এক টানে এসছে ওই পর্যন্ত, এবং নেমে দেখলাম যে তাড়াতাড়ি নামলাম যে জোরে বাড়িটা খেয়েছে। এবং ড্রাইভার বলছিল দেখেন দোষটা কিন্তু মানে এটা যদি আপনারা দেখলেন বলে তাই, কিন্তু যদি না হতো, আপনারা না থাকতেন, দোষ তো আমারই হতো, কারণ এই যে এত বড় একটা ইটের টুকরা দিয়ে মেরেছে। তারপরে বাইরে আমরা সবাই মিলে নামলাম এবং নেমে চেক করলাম যেখানে লেগেছিল সেখানে, এবং আশেপাশে কোথাও এক ফোঁটা কোনো আঘাতের চিহ্ন বা কোনো কিছু নাই। আপনারা জানেন, কেউ ট্রাই করবেন না, বাট আপনারা জানেন যে একটা বড় ইট দিয়ে যদি গাড়ির দরজায় আপনি মারেন তাহলে কি অবস্থা হবে। একটা অবশ্যই সেই জায়গাটায় অনেকটা মানে ভচে যাবে, যেটাকে বলে ট্যাপ খেয়ে যায় আর কি। সেই ট্যাপ খাওয়ার কোনো চিহ্ন ছিল না এবং একদমই পুরোপুরি গাড়িটা যেরকম ছিল সেই অবস্থাতে গাড়ির কোন রকমের কোনো ক্ষতি হয়নি। কথা হচ্ছে যে তাহলে সেই ঢিলটা ছুঁড়েছিল কে, আর সেই ঢিলটা এই পর্যন্ত আসলো কিভাবে, বা তাতে কিছু হলো না কেন, আই ডোন্ট নো। এই সব প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই, যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই জানাবেন। যাই হোক, আমরা কিছু এসএমএস করে ফেলি। আর আমাদেরকে আজওয়াদ লালবাগ থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আজকে এসএমএস না পড়লে আমার খবরই আছে, তিনি এসএমএস পাঠাবেন না। কিছু করার নেই, এসএমএস পড়া হয় না,
বাট সবগুলো এসএমএস পড়ার চেষ্টা করি, একে 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 পড়ার চেষ্টা করি, এই ইচ্ছা তো থাকেই। আবার অনেকে চান না যে মানে যে এরকম এসএমএস করতে, বাট আমি বলবো যে সত্যি যদি নাও পড়া হয়ে থাকে আপনাদের এসএমএস বা আপনাদের কিছু কিছু এসএমএস গুলো দেখা হয় যখন, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এতগুলো মানুষ আপনারা ছিলেন আমাদের সঙ্গে, এবং সেই এসএমএস গুলো থেকে আমরা আলাদা করতে পারি কার কি সমস্যা জানতে পারি, কে কি মানে অ্যাডভাইস করছেন সেই অ্যাডভাইস গুলো জানতে পারি। সো এসএমএস করবেন, অবশ্যই করবেন। মাইকেল লিখেছেন যে তিনি প্রতি সপ্তাহেই ভূত এফএম শোনেন, বাট সেটা হচ্ছে যে এসএমএস করেন, এসএমএস পড়া হয় না। এই একই অভিযোগ মাইকেল, সরি, এটা পুরোপুরি মানে কি বলবো যে আমাদেরই ব্যর্থতা বলবো। আনাস লিখেছেন মিরপুর 2 থেকে তিনি লিখেছেন যে আমার এক ফ্রেন্ড ভূত এফএম এর লাস্ট 5 এপিসোড তিনি শুনতেন না, ঠিক শুরু যখন হয় তখন তিনি ঘুমিয়ে, আবার যখন শেষ হয় তখন আবার তিনি জেগে ওঠেন। আসলে আমার যেটা মনে হয়, আপনার বন্ধুকে ভালোভাবে জিজ্ঞেস করেন, ঘুমটা আসলে কোনো ভৌতিক কারণে বা অলৌকিক কারণে হয় না। যেটা হয় যে ভূত এফএম শুনলে বোধহয় বেশি ভয় লাগে, ওই জন্য উনি ঘুমের ভান করে পড়ে থাকেন যাতে বেশি ঘটনায় বেশি আমাকে বেশি ঘাটিও না, এরকম একটা ব্যাপার। তারপর জেগে ওঠেন, বা শুনতে মানে চান না বলেই হয়তো জোর করে সময় ঘুমিয়ে পড়েন, এরকম কিছু হতে পারে, আই ডোন্ট নো। জিৎ লিখেছেন যে সামনে এইচএসসি এক্সাম, দোয়া করবেন। ডেফিনেটলি দোয়া তো করি, এবং আশা করছি যারা ভূত এফএম এর সঙ্গে আছেন তারা অনেক অনেক ভালো রেজাল্ট করবেন, অনেক ভৌতিক ভালো লৌকিক ভালো রেজাল্ট করবেন আর কি, অলৌকিক পরীক্ষা দেবেন। দিশা লিখেছেন যে আচ্ছা সেটাই, মানে সবাই একটু চেষ্টা করেন না, যদি একটা মানে কেউ আপনাকে ভাবেও নি তারপরে আপনি খুব ভালো রেজাল্ট করে ফেলেন, অনেক বেশি ভালো, এত ভালো করার কথাই ছিল না, বা ভূত এফএম যারা শোনেন তারাই সবচেয়ে ভালো রেজাল্ট করলেন, তাহলে কি হবে, এটা হবে অলৌকিক, একটা মানে একটা প্রমাণ করার সুযোগ পাবো আমরা, রাইট? নিশা লিখেছেন যে আমি নিয়মিত ভূত এফএম শুনি, বিকজ আমার খুব ভালো লাগে এবং খুব ভয় পাই। আমরা ভয় পান এটা শুনে খুব ভালো লাগলো, তার মানে হচ্ছে আমরা যা করছি তার থেকে কিছুটা হলেও ওকে। লহমালিক উত্তরা থেকে যে ভাইয়া ভূত এফএম আমার অনেক প্রিয়, বাট ভাইয়া আমার একটা কোয়েশ্চেন আছে, ওকে কোয়েশ্চেন আছে, যে যাকে অতৃপ্ত আত্মা বলি তার তো কোনো অস্তিত্ব নেই, বিকজ মৃতরা যেভাবেই মরুক না কেন তারপরে আর কিছু লিখতে পারেননি, এসএমএসটা আসেনি। আমি বুঝতে পারছি আপনি বুঝেছেন না, আমরাও কিন্তু এটা প্রমাণ করিনি যে অতৃপ্ত আত্মারাই এরকম প্যারানর্মাল ঘটনা ঘটায়, আমি কিন্তু সেটা একবারও বলিনি, তাই না? আচ্ছা, আমাকে পূজা এসএমএস করেছেন এবং বলেছেন যে আপনি যদি আমার এসএমএস এবার না পড়েন আপনাকে শো করতে দিব না। অলরাইট, আমি যে ভয় পেয়ে পড়েছি। তেপান্তরের রাজপুত্র চট্টগ্রাম থেকে লিখেছেন যে লাস্ট উইকের শোটা ভালোভাবে তিনি শুনতে পারেননি, ওকে এবার নিশ্চয়ই শুনতে পারছেন। বর্ষা লিখেছেন উত্তরা থেকে এসএমএস তো করতে বলছো বাট কোনোদিন এসএমএস পড়ো না, কে বললো? আপনি প্রমাণ করতে পারবেন? এই যে পড়লাম, আমি প্রমাণ করে ফেলেছি কিন্তু এসএমএস পড়ি। ওকে, সো যারা এসএমএস করতে চান তাদেরকে বলবো যে শাউট লিখবেন, SHOUT, শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। অনেক বেশি কথা বলে ফেলেছি আমি, কিন্তু আমাদের সঙ্গে আরো অনেক গেস্ট রয়েছেন, তাদেরও কথা শুনবো। এবং গতদিন আপনারা নিশ্চয়ই মনে আছে আমি একটা ইমেল পড়েছিলাম, সেই ইমেলে আমি বলেছিলাম যে নেক্সট উইকে যদি সম্ভব হয় তাহলে তাকে আমরা একদম ধরে নিয়ে আসবো স্টুডিওতে, তো সেটা সম্ভব হয়েছে এবং অলৌকিকভাবেই তিনি আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন। যদিও গত সপ্তাহে তিনি জয়েন করতে পারেননি, কিন্তু এই সপ্তাহে তিনি একেবারেই মিস করেননি। আমরা তার কাছেই পরিচয়টা ভালোভাবে জানবো। আপনার পরিচয়টা একটু বলবেন প্লিজ। হাই, আমার নাম এলিজাবেথ মারান্ডি, বাট লিজ বলে আমাকে সবাই চিনে। ওকে, আমি খিলকেতে থাকি। আচ্ছা, এমনিতে তো এখানে বেশ ব্যস্ত সময় যাচ্ছে, কিন্তু আপনার পারিবারিক একটা পরিচয় আছে, সেটা আমরা গতবার দিয়েছিলাম এবং অনেক অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে, সেগুলো আমরা শুনতে চাই আপনার কাছ থেকে একটার পর একটা। সো সেই ঘটনাগুলো একটু বলবেন না, মানে আগে আপনার পরিচয়টা দেন একদম, আপনার দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, আমার দেশের বাড়ি দিনাজপুরে, এবং আমার অ্যাকচুয়ালি আমরা এখন ওখানে থাকি, বাট বেসিক্যালি আমার বাবা গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে। এবং যেহেতু আমি গত ইমেলে যে কাহিনীটা দিয়েছিলাম, এটা আসলে আমাদের একটা জাতিগত ব্যাপার, যে আমি আসলে সাঁওতাল সম্প্রদায়ের একজন মেয়ে। তো সেইভাবে আমাদের নিজেদের কমিউনিটির ভিতরে, আমাদের সংস্কৃতির ভিতরে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো বা অনেকে জানেন না। তো আমি ভূত এফএম যেহেতু শুনি, সেটা আমার মনে হয়েছে যে এই ধরনের কিছু ঘটনা আমি হয়তো শেয়ার করতে পারি। বিশেষভাবে কিছু কিছু ব্যাপার ছিল, যেমন রহনপুরের একটা কাহিনী ছিল, যে কাহিনীটাতে ছোট ছোট কিছু বামুন টাইপের লোকের কথা বলা হয়েছিল। তো যে কারণে আমার মনে হয়েছে যে আসলে এটা আমি জানি এই ব্যাপারটা, কারণ দিনাজপুরে কি ভালো পাওয়া যায়
সেটা আগে বলেন। দিনাজপুরের লিচু। লিচু খুব মিষ্টি। হ্যাঁ, রাইট। আচ্ছা, তাহলে আমরা 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 যেহেতু বিখ্যাত সব মানে দিনাজপুর নানা কারণেই বিখ্যাত, সুতরাং বিখ্যাত বিখ্যাত গল্প শুনতে চাই আমরা। তো আমি কিন্তু মানে সত্যি কথা বলতে কি যে আমি প্রথমে যখন রহনপুরের ঘটনাটা আপনি বলছিলেন না, ওটা আমি প্রথমে যখন শুনেছিলাম আমার কাছে খুব আজব লেগেছিল যে এমনও হয় নাকি, এটা কিভাবে সম্ভব। কিন্তু যখন আপনি বলছেন, শুধু আপনি না আরো অনেকেই আমাকে ইমেল করলেন এবং ইমেল করে এই ঘটনাগুলো বললেন, তো এই ব্যাপারটা কি বলেন তো? এই যে সবাই যে বামন দেখেন, এটা কি ব্যাপার? আমি আমার ইমেলে আমি নামটা উল্লেখ করেছিলাম। আমরা এইগুলোকে বলি গুড্রবঙ্গা। অ্যাকচুয়ালি বঙ্গা শব্দটার অর্থ হচ্ছে যে দেবতা। এটা অ্যাকচুয়ালি নেগেটিভ সেন্সেও বলেন বা ভালো দেবতা, তাও আমরা বঙ্গা বলি, ইটস লাইক আ কমন ওয়ার্ড। তো গুড্রবঙ্গার ক্ষেত্রে অ্যাকচুয়ালি অপদেবতা যদি বাংলা করতে চাই, বিকজ ওই ভদ্রলোক যিনি রাস্তায় দেখেছিলেন ছেলে মেয়েদের বাচ্চার মতো দেখতে, আমি পরবর্তীতে আমার মা এবং অন্যান্য ফ্যামিলি মেম্বার্স যারা ওল্ড, তাদের কাছ থেকে আমি ব্যাপারগুলো আরো ক্লিয়ার করে নিয়েছিলাম আপনি ফোন করার পর অ্যাকচুয়ালি। তো সেখান থেকে আমি জানতে পারলাম যে আসলে যখন কেউ ইনভাইট করে তাদেরকে তার ফ্যামিলিতে, তখন হয় কি যে দুইটা ওয়েতে হয়। একটা হতে অনেকটা তারা মানে নিজে নিজে কোনো গৃহস্থের ঘরে চলে আসে। হ্যাঁ, এটাও হয়, তারা নিজেরা চলে আসে জাস্ট ফর শেল্টার টাইপের কিছু। এটা কোনো রিচুয়াল কোনো কিছু দরকার নেই, এটাতে রিচুয়াল কোনো কিছু দরকার নেই। আর আরেকটা হয় যেটা হলে অনেক সময় রাস্তাঘাটে যখন দেখা যায় এরকম বাচ্চা টাইপের কিছু খেলতেছে, তখন কেউ যদি মানে ইন্টারেস্টেড হয়, তখন তারা বলে যে বাচ্চাটা তো খুব সুন্দর, আমি বাসায় নিয়ে গেলে কি যাবে আমার সাথে, এভাবে মানে একটু ইনভাইট করতে হয়। তখন হয় কি সে ওই পিঠে পিঠে তার চলে যায়, এবং যখন চলে যায় তো আমি যতটুকু জানি যে তারা ঘরেই থাকে, মানে এরকম না যে তারা মানে বাইরে কোনো লোক গেস্ট বা কেউ গেলে সহজে দেখতে পায় না। এবং যেহেতু এগুলো অপদেবতা সাধারণত রাতের বেলা এটা অ্যাক্টিভ হয় বেশি, তো দেখা গেছে এরকমও কাহিনী হয় যে মানে আমাদের মধ্যে একটা রিচুয়াল আছে যেটা হয়তো আমি আগে জানতাম না, কিন্তু দেখছি কিন্তু বুঝতাম না কেন কাহিনীটা হয়। সেটা হলো যে আমরা যখন এক বাসা থেকে আর অন্য গ্রামে মনে করেন যে বেড়াতে গেলাম, তখন দেখা যায় যে আমরা সাথে করে এক বোতল সরিষার তেল নিয়ে যাই। এটা মানে একটা রিচুয়াল, বিকজ ঘুমানোর আগে যারা এটা জানে মানে তারা করে কি ওই গায়ে হাতে পায়ে একটু সরিষার তেল লাগায় নেয়। এটার অর্থ হলো যে ওই বুড়ারা আবার এই গন্ধটা সহ্য করতে পারে না। আচ্ছা, এটা কিন্তু শুধুমাত্র আপনি যেটা বলছেন যে আপনাদের ধর্ম বলেন বা সম্প্রদায় যেটা বলেন, এটা কিন্তু শুধু তাই না, আমি আজকেও এরকম হবে শুনবো আমরা যে এই যে জিন টিন যেগুলো আমরা বলি, জিনের কথা বলি আমরা, জিনটার সময় অনেকে বলেন যেরকম নাকে সরিষার দিয়ে দেয়, তো সরিষার তেল মনে হয় এই ধরনের মানে আমি ঠিক জানি না, মানে যারা অলৌকিক কিছু তাদের সাথে মনে হয় সরিষার তেলের একটা দাকুর্মা সম্পর্ক আছে। সরিষার ভূত একটা কথা আছে, সরিষার সাথে একটা রিলেশন নিশ্চয়ই হয়তো আছে। তো এই সরিষার তেলটা মাখা হয়। তো মানে এটা আমার নানির একটা কাহিনী, যেটা খুবই এটার মতো মানে একটা নতুন এই টাইপের। তো এখানে উনি মানে বিয়ের দাওয়াত দিতে গেছিলেন। আমাদের মধ্যে আবার বিয়ের দাওয়াত কার্ডে দেওয়া যায় না, নোবডি উইল কাম, তো নিজেকেই যেতে হয়। সো ওইভাবে গেছিলেন, মানে সাথে একজন আরেক মহিলা ছিল আর ওর একটা ছোট বাচ্চা ছিল। তো মানে ওটা বাড়ির লোকের যে গৃহস্থের, তার তো শিশু সন্তান হলে তো তারা তাকে খাবেই, বাট অন্য কোনো মেহমান আসলে তাদের সাথে যদি কোনো বেবি থাকে, সেটাকেও তারা মানে একটা খাওয়ার চেষ্টা করে আর কি, অপদেবতারা। তো তারা এরকম ফ্লোরিং করা হয়েছে, মাটির ঘর। তো ফ্লোরিং করার পরে দেখা গেছে যে মানে অনেক রাতে ওনারা সবাই ঘুমাচ্ছেন, তো গ্রামের লোকের ঘুমতে একটু পাতলা হয় আর কি। তো ওরা শুনেন যে মানে ওই যে বাড়ির মালকিন, তার কাছে একই ফ্লোরে আর কি, তো ওকে আসে এক মানে বাচ্চার ভয়েসে আর কি বলতেছে যে মানে আমাদের ভাষায় বলতেছে আর কি যে খিরেং জমা, ক্ষীরা মানে ক্ষীরা, হ্যাঁ। তো তার মানে বলতেছে মা ক্ষীরা খাবো। এটার অর্থ হলো মানে ক্ষীরাকে তারা সবসময় মিন করে বাচ্চা, মানে যেহেতু সাইজটা বেবিদের একটু ওরকমই, তো তারা ওইরকম করে বলতেছে। তো এই কথা শুনে তো মানে এনারা তো সব বুঝছে যে কাহিনীটা কি। তো ওই ভদ্রমহিলা যিনি আর কি বাড়ির মালকিন ছিল, উনি ধমক দিয়ে আর কি পাঠাই দিচ্ছে যে মেহমানেরা এদেরকে কি করতেছে কেন, যাও, একদিনের জন্য আসছে, এরকম করে ভাগাই দিছে আর কি। তো এই ঘটনাটা খুবই রিয়াল। এবং এখন আচ্ছা, এই ব্যাপারটা এই যে মানে আপনি যেটা বলছেন, আমি তার সাথে একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে যে যারা গৃহকর্তা থাকেন, তারা কি
এদেরকে আসলে মানে মেনটেন করতে পারেন? মেনটেন মানে কি যে কমেন্ট করতে পারেন বা তাদের কন্ট্রোল করতে পারেন? হ্যাঁ, অবশ্যই পারেন। কারণ এটা হচ্ছে যে কমেন্টটা কি, এরা হচ্ছে যে একা একা তো কিছু করতে পারে না। এরা তো মানে ক্ষুধার্ত হয়ে যায় খাওয়ার জন্য। তো এরা ধরেন যেটা প্যারাসিট টাইপের, কারো উপরে নির্ভর না করলে এরা কি আসলে সার্ভাইভ আচ্ছা। করতে পারে না। সো প্রতিদানে তারা ওই যে যেটা আমি বলেছিলাম যে তারা আসলে ওই অন্য গৃহস্থের বাড়ি থেকে, তো কমান্ডের ব্যাপারটা এরকম ভাবে আসে যদি ওকে বলে যে ওর বাসা থেকে তুমি আজকে আমাকে চুরি করে এনে দাও, মানে অনেক সময় শত্রুতাও থাকতে পারে। তো তখন করে কি যে ওদের কাছে ছোট ছোট মানে স্বর্ণের ছোট ছোট মানে বাটি টাইপের থাকে। ওরা করে কি দুই একটা চাল বা দুই একটা পয়সা যেটাই পায় ওইভাবে চুরি করে বাবা মার কাছে এনে দেয়। তাতে হয় কি, মানে এটা আমার মাও দেখেছেন এরকম কাহিনী যে মানে তারা আস্তে আস্তে দেখা যায় যে দরিদ্র হয়ে পড়েন এবং হতদরিদ্র হয়ে পড়েন, কিন্তু উল্টা দিকে মানে অপরপক্ষ তারা মানে খুবই মানে অনেক সম্পদ কোনো না কোনো ভাবে তারা মানে যেই কাজই করে দেখা যায় যে ভালো হয়। কিন্তু সমস্যাটা নেই যে তাকে কন্টিনিউয়াসলি তাকে লালন করতে হবে, খাওয়া দাওয়ার একটা ব্যাপার করতে হবে। হ্যাঁ, ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। এবং এটা সাধারণত দেখা যায় যে এটা এই কারণেই দেখা যায় যে অনেক জায়গায় মানুষ জানে শুনে যায় না, যায় না কারণ জানে যে তার বাসায় এরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো এই খারাপ ব্যবহার করে না তাদের সাথে, মানে একটা ব্যাপার আছে আর কি। মানে আমরা যেমন আমরা নিজেরাই আমার দাদার বাড়িতে যাই না, আমার মা খুব ভয় পান এই সমস্ত ব্যাপার। আচ্ছা, আমাদেরকে রহনপুর থেকে অলরেডি একজন শুনে মানে একদম SMS পাঠিয়ে দিয়েছেন। তার নাম হচ্ছে কায়সার রহমানি। তিনি বলছেন যে রহনপুর, তিনি বলছেন যে মারানজি বামুনদের ঘটনাটা আমি পাঠিয়েছিলাম। আমার প্রশ্নটা বামুনের মানে সাইজ, আচ্ছা বামুন সাইজ কেন, মানে আর তারা এই ধরনের কেন, এটা কি জানা আছে যে এই সাইজটা বিশেষ করে হয় কেন, এটা কি জানা আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মানে এই যে এই দেবতাদের সাইজ কার কি হবে কোনোভাবেই এটা আমরা বলতে পারি না। হ্যাঁ, জিন কেন লম্বা হবে আমরা তো এটা বলতে পারবো না, ঠিক না? বাট আমরা এই কারণে গুড্রো মানে ছোট আর কি, এবং মানে এটা খুব ছোট, খুবই ছোট, আর দেখা যায় এদেরকে। আচ্ছা, এরকম কখনো হয় যে তারা হয়তো খেপে গিয়ে বা তারা হয়তো মানে নিজেরা কোন সময় গৃহকর্তাদের বিপক্ষে গেছে বা গৃহকর্তার ক্ষতি করেছে, এরকম সম্ভাবনা বা এরকম ভয়ের ব্যাপার থাকে নাকি? এরকম ভয়ের ব্যাপার থাকে, এটাও থাকে যে যদি আপনি ঠিক মতো তাদেরকে ধরেন মেনটেন করতেছেন না। যেমন আমার নিজের দাদার ক্ষেত্রে যেটা হয়েছে যে উনি মানে যখন পরপর অনেকগুলো ছেলে মেয়ে মারা গেল, ঠিক আছে, অনেক ছেলে মেয়ে মারার পরে আমার বাবা যেটা বললেন যে একবার আমার দাদা এরকম মানা করে উনি মানে হাটে চলে গেছিলেন বা কোনো একটা কাজে, তো তারপরে উনি মানে দেখলেন যে উনি অনুমতি ছাড়াই তার একটা সন্তানকে ওইভাবে ইয়ে করা হয়েছে। তো এটা নিয়ে আর কি বাবা বললেন যে অ্যাকচুয়ালি ক্ষতি বলতে অন্য কোনো ক্ষতি ওরা করে না, কিন্তু দেখা যায় যে আপনার আপনার পরিবারের সদস্যদের উপর ক্ষতিটা করে, এটা করে, অবশ্যই করে। ওকে, সো পরিবারের এরকম ক্ষতি হয়, তার মানে এই ঘটনাটা সত্যি। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে মানে আমরা যে ভূত প্রেত বা মানে অলৌকিক শক্তি যাই বলি না কেন, আমরা এক একজন এক কথা বলি। তো অনেকে আছে যে অনেকে মানে আমরা কাউকে বিশ্বাস বা অবিশ্বাস কোনো কিছু করতে বলছি না, মানে আপনার কাছে পার্সোনালি কি মনে হয় এই যে অলৌকিক কোনো জগৎ আছে কি নাই, এটা কি মনে হয়? অলৌকিক জগৎ আছে, এটা আমি 100% বিশ্বাস করি। প্লাস আরেকটা বিশ্বাস করি, সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক, যেটা আমাদের কমিউনিটির ভিতরে আছে। আমি হয়তো আপনাকে ফোনে বলেছিলাম যে ডাইনি বিদ্যা, যেটা এখন ব্ল্যাক ম্যাজিক আপনার সারা বিশ্বে এটা সবাই জানেন যে এটা আছে। যেমন আমরা দোয়া পড়ি, এটা কি, এটা করে এটা পাওয়ার পাই, এটা কিভাবে পাই? So definitely Lucifer is there, devil is there, তাহলে তারও তো নিশ্চয়ই একটা ব্যাপার আছে। তো এই দিক থেকে আমি জানি যে এটা আছে, এবং মানে আমরা সাঁওতালরা বিশেষভাবে আমরা এটা আমাদের সংস্কৃতির ভিতরেই আছে। তো আমরা এটা অস্বীকার করতে পারি না, এবং এটা আমাদের আমরা মানে এক্সপেরিয়েন্স করি ডে টু ডে লাইফে অনেক সময়। সো আমরা যে ধর্মাবলম্বী হই না কেন, যেহেতু এটা আমাদের একটা কালচারের ভিতরে আছে, আমরা এটা বিশ্বাস করি। অলরাইট, আমরা তো এখন মানে সবকিছু যদি আমাদেরকে এখন শুনিয়ে দেন উনি, তাহলে বুঝতেই পারছেন লিজ যদি আমাদেরকে সবকিছু শুনিয়ে দেন তাহলে আপনারা হয়তো অনেকে মানে অফ করে ফেলতে পারেন। সুতরাং লিজকে এখনই যেতে দিচ্ছি না, তার আগে আমরা আরেকজনের সাথে পরিচয় হবো, আবারও ফিরে আসবো লিজের কাছে, এবং তার আগে আমরা আরেকজন গেস্ট রয়েছেন তার কাছে একটু পরিচিত হব। কি নাম আপনার? হ্যালো লিসনার্স, আমি মিনহাজ। আপনি কোথা থেকে এসেছেন একটু বলেন, আপনার ঠিকানাটা বলেন। কাফরুলে থাকি আমি। কাফরুলে থাকেন, ওকে। সো আপনার কিছু ঘটনা আছে আমরা জানি।
যে ঘটনাটা আপনি একটা ঘটনা বলেছিলেন, আমাকে দুটো ঘটনা বলেছিলেন ইনফ্যাক্ট, কোনটা দিয়ে শুরু করতে চান? আচ্ছা, আমি আমাদের গ্রামেরটা দিয়ে শুরু করি। Sure. আমি আমাদের গ্রামটার একটা পুকুর আছে, যে পুকুরটা কি মহিলাদের জন্য, এটা বাড়ির পিছনকার দিকে, এখানে ছেলেরা যেতে পারে না, মহিলারা আর কি গোসল করে, কাপড় চোপড় ধোয় এরকম। তো ওখানে আর একবার আমি আর আমার একটা চাচা ওখানে গেছি মাছ ধরার জন্য। তো ওখানে লুকায় মাছ ধরতে হয়, সবাই মাছ ধরতে পারে না, বছরে একদিন মাছ ধরা হয়, গ্রামবাসী ভাগাভাগি করে নেয়। আচ্ছা। তো ওখানে যদি দেখে ফেলে মাছ ধরতে সিঙ্গেল কাউকে সমস্যা হবে। তো আমরা অনেক রাত্রে আজানের আগে, ভোরের আগে গেছি ওখানে মাছ ধরে। তো আমার যে চাচা উনি কাদার ভিতরে ডুবে মাছ ধরতেছে, হাতে হাতে মাছ ধরতেছে, আর আমি পাশে দাঁড়ায় আছি। তো এই সময় আমার চাচার একটা চাচা, একটু দূর সম্পর্কে, আপন না, তো উনি ওখানে কিছু কবরস্থান আছে, যে কবরের দিকে যাইতেছে। আচ্ছা। তো আমার চাচা ওনাকে ডাক দিচ্ছে, ওনার নাম হচ্ছে ইউসুফ। ইউসুফ কাকা বলে ডাক দিচ্ছে। ডাক দিয়ে ওঠার পরে সাডেনলি ওনার মনে পড়ছে যে ইউসুফ কাকা তো মারা গেছে অনেকদিন আগে, কিন্তু উনি ব্যাপারটা বুঝতেই পারেনি, কারণ সামনে একদম চোখের সারিখা, ওনারা খেয়ালই নেই ব্যাপারটা। তো ডাক দেওয়ার পর কিছুক্ষণ পরে ডাক দিছে, কিন্তু ওখান থেকে কোনো রিপ্লাই নাই, হাঁটতেছে। এরপরে হঠাৎ করে আজান দিছে, পরে ব্যাপারটা মিলাই গেছে। আর তার আগেই কাকার মনে পড়ছে আমার যে কিন্তু মারা গেছে 2 বছর আগেই আরো। তো ব্যাপারটা জানার পরে উনি পানির ভিতরে নিজের শরীর পুরো ডুবে ফেলাইছে, যাতে কোনো সমস্যা না করতে পারে, কিন্তু সমস্যা হয় নাই কোনো। আপনি বলেন। এরপরে উনি আমাকে নিয়ে তাড়াতাড়ি করে গ্রামে বাসায় চলে আসছে, আমাদের বাড়িতে নিয়ে চলে আসছে, জানে আমি তো গেছি ওখান থেকে, যেন আমার কোনো সমস্যা না হয়, এই কারণে উনি আর কি আমাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসছে। ওকে, সুতরাং যে মানুষটিকে দেখেছিল সেই মানুষটি আসলে কোনো অস্তিত্ব তখন ছিল না, উনি অনেক আগে মারা গেছেন, এবং দেখার কিছুক্ষণ পরে তার সেটা মনে হয়ে যাচ্ছে ওনাকে কেন দেখলাম, উনি তো মারা গেছেন। ওকে, আমরা একটা ব্রেক নিব, তবে তার আগে বলি যে ফারহা খুলনা থেকে আমাদের এসএমএস করে বলেছেন যে আজকে তুমি খুব ফুর্তিতে আছো মনে হচ্ছে। হ্যাঁ, আজকে আমি খুবই ফুর্তিতে আছি, এবং আমার মনে হচ্ছে যে আজকে বিশেষ করে আমরা আজকে আপনাদেরকে একদম ডিফারেন্ট কিছু, এটা হচ্ছে যে আপনাদেরকে ডিফারেন্ট কোনো ধরনের ঘটনা শোনাতে পারছি। এটা লিজের কারণে সম্ভব হয়েছে, এবং অনেক কষ্ট করে এসেছেন, এবং তাকে এই জন্য আরো একবার ধন্যবাদ জানাবো। আজিজ লিখেছেন এবং তিনি লিখেছেন যে সিলেট থেকে তিনি এইচএসসি এক্সাম দিবেন, এবং তিনি আমাদের কাছে এসএমএস পাঠিয়েছেন। এছাড়া আমাদেরকে এসএমএস পাঠিয়েছেন, দেখতে পাচ্ছি চিটাগং থেকে পিয়াস অ্যাঞ্জেল এসএমএস পাঠিয়েছেন, রাজশাহী থেকে আলী দেলোয়ার রহনপুর থেকে লিখেছেন, এবং রহনপুর চাঁপাইনবাবগঞ্জ থেকে, এবং তিনি বেশ মজা পাচ্ছেন এরকমই জানিয়েছেন। এবং আমি দেখছি যে আসলে আজকে রহনপুরের ঘটনা যেহেতু বলা হচ্ছে, প্রত্যেকে প্রচুর এসএমএস পাওয়া যাচ্ছে, এবং রহনপুরে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো এর আগে আমরা শুনেছি, এবং ঘটনাগুলো খুবই ইন্টারেস্টিং, এবং এসএমএস এবং ঘটনা নিয়ে আবারও ফিরে আসবো। সো স্টে টিউন, কোথাও যাবেন না, ফিরে আসছে একটু পরে। মাঝখানে ছোট্ট করে একটা গান শুনে আসবো। দ্যাটস রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, সাথে আছি রাসেল, চলছে ভূত এফএম। আর ভূত এফএম এ আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে আপনাদের এসএমএস পাচ্ছি অনেক, এবং এসএমএস এর জন্য ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি। আর সেই সাথে এসএমএস তো পড়বই, তবে তার আগে ছোট্ট করে আরো একটা ইমেল পড়ে ফেললে মনে হয় ভালো হয়। সো একটা ইমেল পড়ে ফেলি। আচ্ছা, আমাকে লিখেছেন তিনি লিখেছেন যে আচ্ছা, আমি অনেকবার প্যারানরমাল অ্যাক্টিভিটি এক্সপেরিয়েন্স করেছি, বাট ততটা ভয় লাগেনি যতটা ভূত এফএম শোনার পর লেগেছে। ওকে, এবং তিনি লিখেছেন আমি একজন মেরিন ইঞ্জিনিয়ার। ওকে, এবং তিনি বলছেন যে আমার প্রফেশনের জন্যই আমাকে শিপে থাকতে হয়। আমি আমার ভাই দ্বারা রেকর্ডেড আগের পর্বগুলো আছে, কিছু পর্ব তিনি শুনেছেন সেটা বলছেন, এবং তিনি বলছেন তারা ভীষণ ভয় লেগেছে। তো ঘটনা ঘটে 2006 সালের মে মাসে। আমরা তখন ইন্ডিয়ান ওশানে
একেবারে মাঝে ছিলাম। সো আমি তখন ইঞ্জিন ক্যাডেট হিসেবে জয়েন করি শিপের শিপের কন্ডিশন থাকার পরও ওই দিন অনেক গরম লাগছিল। আচ্ছা, এয়ার কন্ডিশনার ছিল শিপের মধ্যে, তারপরে অনেক গরম লাগছিল, তাই সে রাতে পোর্ট হলে ডোর খুলে জানালা খুলে লাইট অন করে ঘুমিয়ে থাকি। রুমের দরজাটাও ওপেন করে রাখি যেন বাতাস জানালা দিয়ে ঢুকে দরজা দিয়ে বের হয়। ঘুম হঠাৎ ভেঙে যায়, চোখ খুলে দেখি রুমে লাইট অফ অ্যান্ড কে যেন আমার গলা খুব জোরে চেপে ধরে আছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। বাইরে চাঁদের আলো ছিল, খুব বাতাসও আসছিল রুমে। আমি সব দেখছি, বাট হাত পা কিছুই নাড়াতে পারছি না। হঠাৎ করে মনে পড়ল যে আয়াতুল কুরসি সূরাটা পড়া যেতে পারে, এবং অনেক কষ্টে মুখে যেই উচ্চারণ করা শুরু করেছি সাথে সাথে সব ঠিক হয়ে গেল, গলা সরে গেল, গলা থেকে হাতটা মনে হয় কেউ যেন সরিয়ে ফেললো, এবং দেখা গেল যে ছিটকিয়ে আমার গলা ছেড়ে দিয়ে যেন সোফাতে গিয়ে বসে। কিছুটা তিনি দেখতে পান যেটা তার গলার উপরে বা বুকের উপরে তখন চেপেছিল, সেটা গিয়ে ছিটকে সোফার উপরে গিয়ে বসে, এবং আমি সাথে সাথে সমস্ত শক্তি ফিরে পাই। লাইট অন করে দেখি রুমে কেউ নেই। তার এতক্ষণ মনে হচ্ছিল যে একটা মানুষ তার বুকের উপরে বসে তার গলা চেপে ধরেছিল, কিন্তু যে মুহূর্তে তিনি আয়াতুল কুরসি সূরাটা পড়া শুরু করলেন সেই মুহূর্তে দেখলেন যে ছিটকে গিয়ে সেই অলৌকিক কিছুটা সোফায় গিয়ে বসলো, এবং লাইট তিনি আবার শরীরে শক্তি পাওয়া মাত্র যখন লাইট অন করলেন তখন দেখলেন যে ঘরে কোনো কিছুই নেই, বাট দরজাটা ভিতর থেকে লক করা ছিল। সাথে সাথে আমি রুম থেকে বের হয়ে আরেকজনের সাথে রুম শেয়ার করি, ওই রাতে ঘুমিয়ে পড়ি। পরদিন শিপের একজন ক্রু আমাকে বলে যে 1 বছর আগে যখন এই জায়গায় ছিল তখন একজন ইন্ডিয়ান ইঞ্জিন ক্যাডেট একই রুমে এই ঘরে গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করেছিল, এবং তারপর থেকে এখানে এরকম প্যারানরমাল অনেক ঘটনা ঘটে। সো আমরা জানি না, হু নোজ যে কোথায় কি ঘটবে আমরা বলতে পারি না। আমরা মাঝে মাঝেই অনেক কিছু এক্সপিরিয়েন্স করি, অনেক কিছু ওভারলুক করি, আমরা আসলে জানি না যে কি ঘটে, এবং আসলে অনেক কিছু আমরা জানতেও চাই না বোধহয়। যদি অনেক কিছু জানি তাহলে হয়তো কি বলবো যে যাই হোক, তিনি গল্পের শেষে বলছেন যাই হোক তার লাশটি 1 উইক শিপের ফ্রিজে ছিল। যখন পোর্ট খালাস করা হয় তখন তার লাশটিও আর কি নামিয়ে ফেলা হয়, এবং সেটার জন্য হয়তো এরকম প্যারানরমাল একটা ঘটনা ঘটেছিল। যাই হোক, সো আমরা আবারও কথায় ফিরে যাব, এবং আমাদের সাথে যারা গেস্ট রয়েছেন তাদের কাছে ফিরে যাব। আমরা একটু আগে একটা ঘটনা শুনছিলাম, আরেকটা ঘটনা শুনবো আপনার কাছে। আপনার নামটা আরেকবার বলবেন, যেহেতু চেহারা দেখা যায় না, বারবার নাম বলতে হয়। মিনহাজ। সো মিনহাজ, আপনার সেকেন্ড যে ঘটনাটা আছে সেটা একটু বলে ফেলেন। হ্যাঁ, এই ঘটনাটা ঢাকা দোহার নবাবগঞ্জে। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড রন, আমরা দুইজনে রনের নানা বাড়িতে গেছিলাম। তো আমরা সবসময়, এটা প্রথম দিককার ঘটনা, আমরা সবসময় আর কি নানা বাড়িতে গেলে বলি যে দাদা বাড়িতে যে এরকম করছি, এই ভূত এক্সপিরিয়েন্স করছি। দাদা বাড়িতে গেলে বলি যে নানা বাড়িতে এরকম অবস্থা। এই ঘটনার পর আমরা আর কোনোদিন এসব কাউকে বলি নাই আর। তো প্রথমে আমরা ওখানে যাওয়ার পরে মোবাইলের নেটওয়ার্ক পাও খুব টাফ, ওখানে কোনো কার্ডের দোকান টোকান নাই, বাজার মোটামুটি দূরে, বেশি দূরে না। আমরা বাজারে গেছি বিকালের দিকে, আমি রনি। তো আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করছি, তারপরে কার্ড টার্ড কিনছি, মোবাইলে যা যা লাগে। আমরা বুঝতে পারি নাই যে, আমরা তো ভাবছি যে রাত 8টা আমাদের কাছে কিছুই না, কিন্তু আমরা যখন বাজার থেকে ফিরছি তখন চারিদিকে গ্রাম পুরা, ওখানে ঢাকায় মনে করেন রাত 1টা এরকম অবস্থা হয়ে গেছে। আচ্ছা, আসার সময় তো রনি বলছে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চল আমরা যাই। তো আমরা আসতেছি, তার রাস্তা দিয়ে আসলে অনেক দূর, বেশি অনেক বড় একটা মাঠ, ওই পুরা মাঠটা ঘুরে আসতে হবে রাস্তা দিয়ে আসলে। তো আমরা বলছি যে আচ্ছা ঠিক আছে আমরা মাঠের মাঝখান থেকে ক্রস করে যাই শর্টকাট নিয়ে। ঠিক আছে, আমরা নামছি মাঠের মাঝখান থেকে, আমরা যাইছি। রন একটু সামনে, আমি একটু পিছনে। আচ্ছা, তো রন একটু পরে রন থেমে গেছে, আমি ওর পাশে যে থামছি। রন আমাকে বলছে যে শুনলি? আমি বললাম যে হ্যাঁ আমি শুনলাম, কি ব্যাপার? পরে আমরা একটু তাকাইলাম, রন আগে তাকাইছে, বলতেছে যে একটা মহিলা গাছের নিচে বসে কাঁদতেছে। আমি রনকে বললাম যে ব্যাপারটা তো খারাপ অবশ্যই, এখন দৌড় দিস না। আচ্ছা, দৌড় দিতে কেন নিষেধ করলেন?
না, আমার কাছে মনে হয়েছে যে যদি খারাপ কিছু হয় হয়তো বা এখন আমাদেরকে টের পায় নাই, মানে আমাদের উপস্থিতিটা সে টের পায় নাই, দৌড় দিলে টের পাওয়া যাবে। আর আমরা বাড়িটা মোটামুটি তখন অনেক দূরে, আমরা পৌঁছানোর আগেই ধরে ফেলবে আমাদেরকে, কারণ যেহেতু অন্যরকম প্যারানর্মাল কিছু হয় তো আমাদেরকে ধরে ফেলবে। তো এই জন্য তো রন আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমরা দাঁড়াইছি, নড়াচড়াও করতেছি না, যে কোনোভাবে যেন ওর দৃষ্টিতে না পড়ি। আচ্ছা, সামনে একটা একটু দূরে, বেশি দূরে না, একটা বাড়ির মতো ছিল। রন বলতেছে আচ্ছা ঠিক আছে, ওইখানে দৌড় দিয়ে ঢুকে যাই, টের পর আগে ঢুকে যাবো। আমরা দুজন তাড়াতাড়ি করে ঢুকে গেছি। আর আমাদের তো অবস্থা এমনি ভয়, মুখ দেখে বোঝা যাইতেছে যে আমরা কতটা ভয় পাইছি। এটাই প্রথম আমাদের জীবনে। তো ওই মহিলাটা আমাদেরকে দেখেই বুঝতে পারছি যে আমরা এরকম কিছু একটা দেখেই ঘরে ঢুকছি। তো মহিলাটা আমাদের বলতেছে যে কি ব্যাপার, এরকম কিছু দেখছো নাকি? আমি বললাম যে হ্যাঁ। প্রথমে সে আপনারা দেখেছেন কিনা এই ঘটনাটা সে জানতে চাচ্ছে। হ্যাঁ, মহিলাটা বুঝতে পারছে যে আমরা এরকম কিছু হয়তো দেখে আসছি। বলতেছে কি ব্যাপার, এরকম কিছু দেখছো নাকি? তো আমরা বললাম যে হ্যাঁ। বলে যে এটা তোমরা এখান থেকে আসছো কেন, তোমরা কি জানো না? এটা তো গ্রামের সবাই জানে। তো আমরা বলছি না খালাম্মা, আমরা তো এই ব্যাপারটা জানি না, আমরা তো ঢাকা থেকে আসছি, আমরা অমুক বাড়িতে থাকি, অমুক বাড়িতে আসছি আমরা। ব্যাপারটা আসলে মানে গ্রামের লোক কম বেশি সবাই জানে, দেখছে যে এরকম একটা মহিলা এরকম গাছের নিচে বসে বসে কাঁদে বা এরকম। তো আমার আর মানে আমার জানতেও ইচ্ছা করে না যেটা কেন এরকম মহিলা এরকম বসে থাকে বা কিছু। রন জিজ্ঞেস করছে যে কি ব্যাপার খালাম্মা, এরকম কেন? তো ও মহিলাটা বলতেছে যে এর যে একটা বাচ্চা আছে ছোট, এর হাজবেন্ড নেই, ছোট বাচ্চা একটা, সে পানিতে পড়ে মারা গেছে। বাচ্চাটা পানিতে পড়ে মারা যাওয়ার পরে তো মহিলা নিজে মানে মহিলাও কষ্টে মারা গেছে আর কি। মারা যাওয়ার পরে ওই যে গাছটার নিচে তোমরা মহিলাটাকে দেখছো বসে থাকতে, ওই গাছের নিচে ওই মহিলার বাচ্চাটাকে কবর দেওয়া হয়েছে। মহিলাটার কবর অন্য জায়গায়, এখানে না, কিন্তু মহিলাটা এখানে প্রায় ওই বাচ্চার কবরের উপরে গাছের নিচে বসে থাকতে দেখা যায়। আচ্ছা, অনেকেই মানে গ্রামের লোকজন দেখতে পারে, এজন্য আর কি ওখান থেকেও আসে না। আর কোনদিন মহিলারা বলছে যে কোনদিন কারো ক্ষতি করছে এরকম কেউ শুনে নাই। হ্যাঁ, আর মহিলারা আমাদেরকে একটা নিজের অপিনিয়ন জানিয়েছে যে আমার মনে হয় যে ক্ষতি কারো করবে না, কারণ ওর বাচ্চাটা কেউ মায়ের ফেলায় নাই, এমনি পানিতে পড়ে মারা গেছে, তো কারো দোষ নেই এখানে যে সে মানুষের ক্ষতি করবে। সে নিজেই ওখানে মানে শোকে, সে নিজেই ওখানে মানে বলতে পারতেছে না, এই জন্য ওখানে বসে আর কি সে কাঁদে। ওকে, আমরা আবারও কিছু SMS এ চলে যাই এবং আমাদেরকে SMS করেছেন আঞ্জানা এবং আদ্রিতা, দুজন SMS করেছেন এবং তিনি বলছেন যে আচ্ছা ভূত FM শুনে, তিনি বলছেন যে ভূত FM শুনে অনেক ভয় লাগছে। থ্যাংক ইউ সো মাচ। জামিল লিখেছেন সিলেট থেকে, এলিজাবেথ তাকে বলেছেন যে অনেক মানে ভালো লেগেছে তার ঘটনা, বুঝতেই পারছি তার SMS-টি পড়েই। গাজী লিখেছেন যে আচ্ছা ভাইয়া আপনার SMS-টা পড়েন না কেন, যে পড়ে ফেললাম SMS। আমাদেরকে এছাড়াও মিজান রানা লিখেছেন যে তারা অনেক এনজয় করছেন, থ্যাংক ইউ সো মাচ। মৌটুসি লিখেছেন যে আমি আমাদের বাসার কথা বলছি, আমার বাবা রাত 4টায় তাদের একজন মারা গেছে এন্ড আমাদের বাড়িতে কোনো মানে ছেলে ছিল না, আই থিঙ্ক যে আমাদের বাসায় ব্ল্যাক ম্যাজিক আছে। ওকে, সো আপনি একটা কাজ করতে পারেন, আপনার ঘটনাটা বড় করে লিখে আপনি ইমেল করতে পারেন bhootfm@radiofurti.fm। আর যারা এই মুহূর্তে জয়েন করলেন তাদেরকে বলবো আমাদের SMS করার নিয়মটা হচ্ছে শাউট লিখে SHOUT শাউট লিখুন, তারপরে স্পেস দিয়ে আপনার নামটি লিখুন এবং স্পেস দিয়ে আপনার মেসেজ লিখুন, তারপরে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আচ্ছা, মাসুম শ্যামলী থেকে লিখেছেন আমাদেরকে যে তাদের সাথে একটা ভূত থাকে। ওকে, মানে এটা খুবই ভালো একটা ব্যাপার। অপু আমাকে SMS করেছেন এবং অপু SMS করেছেন মহাখালী থেকে, না মহাখাল এখান থেকে SMS করেছেন। আচ্ছা, সজল বরিশাল থেকে SMS করেছেন। অভি আমাদের চট্টগ্রাম থেকে SMS করেছেন। শিশির থ্যাঙ্কস জানিয়েছেন, তারা ভূত FM শুনতে পাচ্ছেন এই জন্য। রথিন রাজশাহী থেকে SMS করেছেন আমাদেরকে, জানতে চেয়েছেন সুমন সাকিব ভাইরা কই। ওকে, আর মোস্ট ওয়ান্টেড ভূত তিনি আমাদের SMS করে বলেছেন যে ভূত স্ট্রিম কি আসবে, আজকে আসার কথা, দেখা যাক কি হয়। টুম্পা খুলনা থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে SSC এক্সাম দিচ্ছেন তারা, এক্সামের আগে ভূত FM মানে শোনাটা ঠিক হবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, মানে SSC এক্সামের মাঝখানে বা মানে যাদের এক্সাম রয়েছে তাদের একটু অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, এছাড়া আমাদেরকে সুষমা SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন ইয়াসার, আমাদের SMS করেছেন রুহি, আমাদেরকে SMS করেছেন অনিক ভূতের বাপ, SMS করেছেন আমাদেরকে অহনা ধানমন্ডি থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন রহমান, আচ্ছা স্যাম রহমান
না স্যাম রহনপুর থেকে। ওকে, সো যারা এখন SMS পাঠাননি বা পাঠাতে চাচ্ছেন তাদেরকে বলবো যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নামটি লিখে স্পেস দিয়ে আপনার মেসেজটি লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা আবারও এলিজাবেথ আপনার কাছে চলে যাব। আপনার নিজের এমনি তো আপনি বললেন যে অনেক ঘটনা বললেন, সেই ঘটনাগুলো আরো মানে নিজের ঘটনা বলতে বলতে হয়তো আরো কিছু ঘটনা মনে আসবে, মাথায় আসবে, তখন আপনার নিশ্চয়ই শেয়ার করবেন। তো মানে এমনিতে নিজে কোনোদিন কোনো কিছু এক্সপিরিয়েন্স করেছেন এরকম কোনো কিছু? হ্যাঁ, আমি কয়েকবারই এক্সপিরিয়েন্স করেছি। তার মধ্যে একটা এক্সপিরিয়েন্স আছে যেটা মানে আমি খুব স্পষ্টভাবে মানে এখনো খুব ফিল করি। আর যেহেতু এটা আমি মানে কয়েক বছর আগের ঘটনা, তো আমার খুব পরিষ্কার ভাবে মনে আছে। আচ্ছা। তো সেই সময় আমি ইউনিভার্সিটিতে পড়তাম, আর এটা ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটি ছিল, আর আমি থাকতাম একটা মেসে। আচ্ছা। এবং আমার এই মেসটা ছিল একটা বড় একটা পাড়ার মানে একদম কর্নারের একটা বাসা। এবং বাসাটা ছিল টোটালি মানে একটা দোতলা বাসা, কিন্তু বাসাটা অনেকটা দেখলে মনে হবে একদম কর্নারে একটু বিরাট এক আম গাছের নিচে ছোট্ট একটা দোতলা। এবং কেউ বাড়িওয়ালা থাকতেন না, মানে অনেকটা নিচতলাটা পুরা ধুলা টোলা একদম পুরা অ্যাবান্ডন্ড আর কি। তো সেই রকম একটা বিল্ডিং এর দোতলায় ছিল। হঠাৎ করে এরকম কোনদিন মাথায় আসেনি, চিন্তা হয়নি যে এরকম কেন? না, অ্যাকচুয়ালি আমি জানতাম যে ওনারা মানে আরো ভিতরে শহরের দিকে, মেইন শহরের দিকে তারা ফ্ল্যাট কিনে ওইদিকে, যেহেতু ছেলের অফিস ছিল ওইদিকে, তো ওই বাসাটা সেই জন্য মেয়েদের কাছে ওনারা মেস দিয়েছিলেন। তো বৃদ্ধ বৃদ্ধা দুইজনেই মাঝে মাঝে আসতেন। তো এবং পাড়ার মানে আমার বাসাটা ছিল আসলে একটু দিনের বেলায় গেলেও মনে হবে যে খুব নির্জন একটা জায়গা, বিরাট এক আম গাছের নিচে, সামনেও কোনো বাড়ি নেই, ছোট একটা মাঠ মতো, তার কোনায় একটা ছোট্ট মন্দির। হ্যাঁ, কিসের মন্দির তা আমি জানি না, একটা মন্দির। তো প্রায় সময় দেখা যেত যে যেহেতু আমি বাংলাদেশের, তো অনেক সময় ছুটি ছাড়াতে আমি আসতে পারতাম না, বাট আমার যারা মেসে যারা ছিলেন, রুমমেটস এবং অন্যান্যরা যারা ছিলেন, তারা ছুটি হলে চলে যেতেন। আচ্ছা। তো সেই সময় মানে দিওয়ালির কাছাকাছি একটা সময়, ওই সময় তো একটা বড় ধরনের ছুটি থাকে, তো সেই সময় আমি দেশে আসতে পারিনি, আমি ছিলাম একা। ওখানে একা ছিলাম। আমার রুমে একজন মেয়ে ছিল বোম্বের, আরেকজন ছিল মহারাষ্ট্রের একটা জায়গায়। তো তারা চলে গেছে। চলে যাওয়ার পরে আমি সারাদিন মানে ইচ্ছা মতো ঘোরাঘুরি করতাম, কলেজ নাই, কিছু নাই, রাতেও অনেক রাত পর্যন্ত জেগে থাকতাম। তারপর মানে ভয়টাই পেতাম না আর কি। তো ভয়টাই পেতাম না। তো এইভাবে কয়েকদিন থাকার পরে, ওখানে একটা সমস্যা ছিল যে মানে বাথরুম এবং টয়লেটটা ছিল বাইরে ব্যালকনির সাথে। তো যার কারণে খুব একটু সাবধান থাকতে হতো, যে গেলে কেউ নাই, যেহেতু লক করে রুম লক করে যাওয়া লাগতো, একটু ঝামেলা ছিল। তো একদিন রাত্রে আমি মানে বেশ ঘুমিয়ে পড়েছি। তো মানে আমার একটা বদনাম আছে আর কি, যে ঘুমিয়ে গেলে আমার কোনো কিছু হুঁশ থাকে না, তো খুব গভীর ঘুম। তো এইরকম অবস্থায় হঠাৎ করে আমার মনে হলো যে আমার কানের কাছে কেউ জানি মানে একটা গরম নিঃশ্বাস টাইপের একটা কিছু মানে পাইলাম আমি। তো যেহেতু দিওয়ালি টাইমে তো মোটামুটি ভাবে একটু শীত হালকা থাকে, মানে অতটা গরম থাকে না, জানালা বন্ধই ছিল। তা আমি মানে এরকম বেশ কিছুক্ষণ মনে হলো ফিস ফিস করে কেউ কথা বলছে। তো এটা শোনার পরে মানে আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি মানে একটু চমকে যাই। আমি চিন্তা করি কি দরজাটা কি বন্ধ করে ঘুমালাম নাকি খোলা ছিল। তো এইটাই প্রথমে আমার মাথায় আসে। তো আমি দেখি, লাইটটা জ্বালায় দেখি যে দরজাটা বন্ধ। তো তারপরে আমি বললাম যে দূর কিছু না বলে আমি আবার শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে কিছুক্ষণ পর আবার মনে হয় যে আমার পাশ দিয়ে কেউ হাঁটাহাঁটি করছে। হ্যাঁ, কিছুক্ষণ পর পর আমার কানের কাছে এসে কিছু বলছে, এরকম একটা মানে ফিলিং আমার মধ্যে হচ্ছে। তো তারপরে আমি আবার উঠলাম, লাইট জ্বালালাম, দেখি যে কেউ নেই। তো এইবার আমি লাইট অফ না করেই আবার শুয়ে পড়লাম। তো দেখি কিছুক্ষণ পরে আবার আমার কানের কাছে মনে হয় যেন ফিস 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 করে কি বলছে, সেটা আমি বুঝতে পারছি না, বাট বলছে। তো এটা বলার পরে তো আমার একটু মানে বিরক্তি ভয় দুটোই কাজ করছে। তো আমি পাশের রুমটা চেক করলাম, ভাবলাম কি যে হয়তো ভুল করে আমি দরজা খুলে রাখছি, কেউ হয়তো ওই রুমে ঢুকে লুকিয়ে পরে আমাকে ভয়টাই দেখাচ্ছে। তো যার ফলে আমি পাশের রুমে গেলাম। পাশের রুম তো অন্ধকার ছিল, লাইট জ্বালিয়ে বেডের নিচে টিচে সব দিকে চেক করলাম, না
কেউ নাই। শেষে আমি করলাম কি, পাশের রুমটা ভিতর দিয়ে বন্ধ করে দিলাম, যে যদিও বা থাকে কোনোভাবে যদি আমি মিস করে থেকে থাকি তাহলে যেন না আসতে পারে, এই মনে করে আমি বন্ধ করে আবার শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পরে তারপরে লাইট অন, আমার চোখ বন্ধ, আমি ঘুমাইনি, পুরা জেগে আছি। পরে দেখি যে একদম সেম কাহিনী, আমার কানের কাছে ফুসফুস সেই হাবিজাবি কি সব বলতেছে, আমি কিছুই বুঝতে পারছি না। তারপরে আমার পায়ের কাছে ছিল একটা ওয়ার্ডরোব, দেখি যে ওয়ার্ডরোব নাড়ানাড়ি, ওয়ার্ডরোবের উপরে 2-1 বোতল টোতল ছিল, পারফিউমের বোতল টোতল, এগুলা টুকটাক করে পড়া শুরু করলো। এবার তো আমি মানে অত্যন্ত একটু ভয়ও পাচ্ছি, প্লাস চিন্তাও করছি যে এটা কি, আমি এতদিন ধরে এখানে আছি, এরকম তো কিছু আমি এক্সপিরিয়েন্স করিনি, হঠাৎ করে আজকে এটা কি হলো। তো আমি উঠে বসলাম, উঠে বসার পর দেখি যে কিছু নাই। তো তারপরে উঠে বসার সাথে সাথেই আমি একটা কান্নার আওয়াজ পাই। এটা মানে মনে হলো যে খুব কেউ মানে গুমরে গুমরে কাঁদছে এরকম। তো আমি ঘড়িতে দেখলাম প্রায় মানে 2:45 মতো বাজে। হ্যাঁ, চারিদিকে নিস্তব্ধ। তো মনে হলো আমার মানে কিছুক্ষণ চিন্তা করলাম যে এরকম ভৌতিক কোনো ব্যাপার যদি হয়ে থাকে তাহলে তো এরকম নিশ্চয়ই কিছু একটা আছে ঘরের ভিতর, কিন্তু কান্নাটা তো মনে হচ্ছে বাইরের কোথাও থেকে আসছে। তো মানে আমি একটু একদম মানে পুরোপুরি দুটো অবস্থা, একটা ঘরের মধ্যে আর একটা রিয়েল কান্না সাথে সাথে। আমি উঠে বসার সাথে সাথেই এটা আমি এবার পেলাম, মানে বেশ কিছুক্ষণ এই কাহিনীটা হওয়ার পরে আমি এটা পেলাম। তো তারপরে একটু কিউরিয়াস আর কি, আমি সব বিষয়ে মানে ভয় পেলে মানে একটু বেশি কিউরিয়াস হয়ে পড়ি যে কি কারণে হচ্ছে। তো আমি সাথে সাথে শুধু একটা জ্যাকেট নিয়ে আর একটা সেলফোন ছিল, ওটা নিয়ে আমি বের হয়ে গেলাম দরজাটা বন্ধ করে। গিয়ে বাইরে বের হয়ে দেখলাম যে একদম নিস্তব্ধ একটা মানে পাড়া, কোনো মানে ম্যাক্সিমাম মানে সব বাসারই লাইট অফ, মানে খালি স্ট্রিট লাইট 2-1 জ্বলছে, খুবই নিস্তব্ধ। তার মধ্যেও অনেক দূর থেকে একটা কান্নার আওয়াজ তখনও পাওয়া যাচ্ছে, মানে একটু থেমে থেমে আবার কেঁদে উঠছে, একটু থেমে থেমে কেঁদে উঠছে। এবার আমি সিঁড়ি দিয়ে নামলাম, নেমে আমি আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। পুরো পাড়াটা ঘুরতে 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 কোথা থেকে আওয়াজ আসছে। তো মানে মানে আমার মনে হচ্ছিল যে এটা একটা পাগলামি হচ্ছে, বাট স্টিল আমি তো ঘরেও থাকতে পারছি না আসলে। তো যেই কারণে আমি হেঁটে 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 গেলাম, দেখি যে একদম অপর প্রান্তের কাছাকাছি অনেক দূরে শুধু একটা বাসায় লাইট জ্বলছে। পরে লাইটটা জ্বলার পরে আমি দেখলাম যে মানে ঘরের বাইরে 2-1 লোক দাঁড়িয়ে। তারপর আমি ঢুকলাম, ঢুকে বললো যে ওরাও আমাকে দেখে একটু অবাক হয়ে গেল যে এত রাতে মানে অপরিচিত একজন। তো আমি গিয়ে বললাম যে কি হয়েছে এখানে। তো বললো যে এই বাসার যে ইয়ে ছিল, বুড়ি মা ছিল, সে এই তো এখনই মারা গেছে কিছুক্ষণ আগে, তো তার মেয়ে তার লাশ নিয়ে কাঁদছে। তো আমি বলার পরে যদিও তারা অপরিচিত, আমি সাথে সাথে ঢুকলাম, কি মনে করে ঢুকলাম জানি না, গিয়ে দেখি যে ঠিকই সে কাঁদছে। হ্যাঁ, তো মানে কাছে, এবং ওই ভদ্র মহিলাকে আমি মাঝে মাঝে দেখেছি আমার বিল্ডিং এ আসতে, এই কারণে যে যখন আমার বাড়ি এলিয়ে আসতেন উনিও সেই ইমেজ তারা আসতেন। তো আমার একটা ধারণা হলো যে এরা নিশ্চয়ই বান্ধবী ছিল, পরে আমি জানতে পারি বান্ধবী ছিলেন। তো আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সেটা হলো যে আমি ভূত এফএমেও কতগুলো কাহিনী শুনেছি, এবং এমনিতেও কিছু কাহিনী শুনেছি যে অনেক সময় শোনা যায় যে বন্ধুরা মারা গেলে আবার অনেকে দেখতে পায়। আমার যেটা মনে হয়েছে সেই মুহূর্তে সেটা হলো যে এই ভদ্রমহিলা যখন মারা গেলেন, মানে আমার মনে হয় তার স্পিরিটটা নিশ্চয়ই তার পরিচিত প্রিয়জন এদের কাছাকাছি বা এরকম কিছু ওই এলাকার ভিতরে কিছুক্ষণ ছিল, যেটা আমরা আমাদের এলাকায় আমরাও বলি যে স্পিরিট মারা গেলে নাকি মানে মিনিমাম 1 উইক তারা মানে ফ্যামিলির আশেপাশে ঘুরঘুর করে। এবং এই জিনিসটা দেখা যায় যে অনেক সময় রাত্রেবেলা দেখবেন যে কুকুর ডাকে। হ্যাঁ, কুকুর ডাকে, এটা মানে যাদের বাসায় মারা যায় তারা যদি একটু নোট করে তাহলে বুঝতে পারবে যে 1 সপ্তাহ ধরে মানে স্পিরিটটা বারবার ঘুরে আসে এটা। তারপরে তো অনেক আমরা প্রেয়ার করি, মিলাদ করি, হিন্দুরা অনেক কিছু করে, তো এই জন্যই করা হয় বেসিক্যালি। তো আমার কাছে সেদিন এই বিষয়টা খুবই স্পষ্ট হয়েছে যে আমার মনে হয় যে এরকম একটা কিছু আমি এক্সপেরিয়েন্স করেছি, যে তার স্পিরিটটা এবং মানে একদম মানে সাথে সাথেই আমি মানে গিয়ে দুইটা জিনিস একসাথে পেয়েছি। সেটাই মানে খুবই এখন এই বিষয়টা অনেকে বলে যে প্রশ্ন ছিল অনেকের হয়তো বা আগে যে কেন মানে বন্ধুরা ফিরে ফিরে আসে, হয়তো কথা থাকে কিছু, বা হয়তো বা দেখতে ইচ্ছা থাকে, অনেক বলে না মানে মারা যাওয়ার আগে মুখে দেখতে ইচ্ছা করে, একটু মুখে দেখতে ইচ্ছা করে, তো বিষয়টা মনে হয় এটা।
তো পরে আমি চলে আসি রাতে, তারপরে আমি আর কিছু এক্সপিরিয়েন্স করি না। ঘুমাতে পেরেছিলেন? না, আমি ঘুমিয়ে গেছি এবং পরের দিন যখন আমি চলে গেলাম, পরে আমার সে মানে রুমমেট বোম্বে থেকে আসে, তো পরে সে বিকালবেলা আসার পর আমাকে ফোন দেয়, আমি তখন আবার সিটিতে চলে গেছি। সে আবার বলে যে লিজ তুমি কোথায়? আমি বললাম যে আমি তো একটু বাইরে, আমি আজকে মনে হয় আসবো না। বলছেন না না, তোমাকে আসতেই হবে, এই বাড়ি পাড়াতে এক মহিলা মারা গেছে, আমি ভয়ে ঘুমাতে পারছি না, তুমি আসো। তারপরে আমি আসি আর কি, কিন্তু তাকে আর কিছু বলি না। সে হয়তো তারও কি কোনো প্রবলেম হয়েছিল এরকম কোন ধরনের কোনো কিছু? না না না, ওখানে কিছু হয় নাই এবং আমার মনে হয় না ওরকম কিছু ছিল। বাট ওই রাতের ঘটনাটা যেহেতু একদমই অদ্ভুত ব্যাপার না, খুবই অদ্ভুত ব্যাপার। আপনাকে জাগিয়ে যেন মৃত্যু সংবাদটা দেওয়া হলো এরকম একটা ব্যাপার। এরকম, এবং আমার মনে হয় যে she didn't come for me, মানে উনি ওখানে আসছিল তার বান্ধবীর খোঁজে বা সামথিং, কিন্তু আমাকে একা, যেহেতু আমি ছিলাম পুরা বিল্ডিংটাতে একা ছিলাম, সো তার উপস্থিতিটা আমি মানে খুব টের পেয়েছি। অন্য কেউ থাকলে হয়তো বা জানি না কি হতো। সত্যি আমাদেরকে যাই হোক, আমার কতগুলো SMS পড়ে ফেলি। লাবণী আমাদের SMS করেছেন, লিখেছেন ভাইয়া খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। পিঙ্কি লিখেছেন খুব ভয় লাগছে, আজকে ঘুম আসবে না হয়তো। ওকে, না ঘুমাতে হবে, না ঘুমালে দেখা যাবে কালকে রেডিও ফুর্তি মিস করবেন, রাইট? নাহিদ মুগদাপাড়া থেকে লিখেছেন যে বামুনদের ঘটনাটা আমি প্রিভিয়াস স্যাটারডে মিস করেছি, এগেইন শুনতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে বামুনদের ঘটনা অনেকদিন থেকেই হচ্ছে, মানে আমরা আলোচনা করছিলাম, সেই জন্যই আজকে যেটা লিজ বললেন সেটা মানে তার ঘটনা। বাট এর আগে আরো একজন কিন্তু শেয়ার করেছেন, তিনি আজকে আমাদের SMS-ও পাঠিয়েছেন, এবং মানে কি বলবো যে হঠাৎ করে তার SMS-টা আমরা পেয়েও গেছি এবং পড়ে ফেলেছি। অয়ন মোহাম্মদপুর থেকে লিখেছেন যে আমরা কাজিনরা অয়ন, সফেন, তারপরে রাকিন, অভি, সন্দীপ, এছাড়াও দেখতে পাচ্ছি যে সদীপ সহ আরো অনেকেই ভূত FM শুনছেন একসাথে। ওকে, সো থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। এবং এই মাত্রই আমাদের সাথে আমরা মানে কি বলবো যে ভৌতিস্ট কিন্তু জয়েন করছেন, একটু পরে একটা সারপ্রাইজ থাকবে আপনাদের জন্য। সো বাপ্পি এছাড়াও চিটাগাং থেকে SMS করেছেন এবং লিখেছেন যে আমাকে লাস্ট ভূত FM শোনার দিন আচ্ছা আজকে, কারণ এরপরে তার হচ্ছে এক্সাম শুরু হয়ে যাবে 5 তারিখ থেকে, এবং আবারও 15 মে পর থেকে তিনি শুনতে পারবেন। শান্ত লিখেছেন ভাইয়া খুবই ভয় পাচ্ছি। ওকে, আর সুইডি লিখেছেন যে আমার ভয় লাগছে ভাইয়া। আর সুমি লিখেছেন যে আমি ভূত FM শুনে অনেক ভয় পাচ্ছি। বুঝতেই পারছি। তো আমরা একটা ব্রেকে যাব। ইন দ্য মিন টাইম আপনারা একটা গান শোনেন এবং আপনারা সবাই মিলে ওয়েট করছেন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই ইনফ্যাক্ট লিখেছেন যে একটা মেইলও আসছে সুমন ভাইয়ের কাছে, যেটা আমি পড়ে ফেলেছি একটু আগে। এছাড়াও দেখতে পাচ্ছি যে এখন মানে একজন এরকম করে বলছেন যে দেশ টিভিতে ভৌতিস্ট শো কবে থেকে শুরু হবে, নাম হচ্ছে নাহিদ মুগদাপাড়া থেকে। সুতরাং এই প্রশ্নগুলো নিয়ে সবকিছু নিয়ে আমরা একটু পরেই ফিরে আসবো, জাস্ট একটা ব্রেকের পরে। আর এর মাঝখানে ছোট্ট একটা গান শুনে আসবো। ¿Qué, güey? রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, সাথে আছি আসেল এবং চলছে ভূত FM। আর এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন, আমি মানে কি বলবো, সরাসরি আপনার কণ্ঠ শুনলে বুঝতে পারবেন আমাদের অনেক অনেক ভালো লাগার একটা কারণ হচ্ছে, আর মানে আজকে ভালো যাচ্ছে সবকিছুই। সুমন ভাই চলে এসছেন। কারণ রাসেল ভুল বলেছে, আমি আসলে সাকিব। সুমন বলছে সাকিব ভাই আসছেন, থ্যাংক ইউ সাকিব ভাই আসার জন্য, অনেক কষ্ট করে এসছেন। সুমন ভাইয়ের কি অবস্থা? সুমন ভাই মারাত্মক ভালো আছে, এত ভালো একটা মানুষ মানে এরকম হয় না, হয় না। হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আসলাম এবং যদিও আজকে আমার কাছে তেমন কোনো স্টোরি নেই, বিকজ ব্যাপারটা হচ্ছে কি আমরা ইদানিং তো ওই যে আমাদের ওই ভৌতিস্টের নাটকের শুটগুলো করছি, রাইট, নাটক করে শুট করছি, তো এখন আমরা ইনভেস্টিগেশনে যেতে পারছি না। আমাদের কনসার্ট নিয়ে অনেক বেশ ঝামেলার দৌড়ের উপর আছে। আচ্ছা, সো যে কারণে ইনভেস্টিগেশনে যাওয়া হচ্ছে না। কয়েকদিন আগে আমরা একটা আনঅফিসিয়াল ভাবে মানে পুরোপুরি ইকুইপমেন্ট নিয়েও যাইনি, একটা জায়গায় জাস্ট গিয়েছিলাম, মানে জাস্ট জায়গাটা রেকি করতে দেখতে গিয়েছিলাম। ওখানে
স্টোরিটা খুব ইন্টারেস্টিং, তো ওটা আমার ভালো লেগেছে। ওটা নিয়ে আজকে হয়তো বা আজকে এটা নিয়ে আলাপ করতে পারি। যদি আমি কমপক্ষে মানে আমি কতগুলো ইমেল পেয়েছি আপনি মানে জাস্ট বিশ্বাস করতে পারবেন না, আমি গুনি নাই, তবে মিনিমাম 8-9টা মানে যারা ডিটেল লিখেছেন, 8-9টা ডিটেল লিখেছেন, SMS পেয়েছি অসংখ্য। এবং আপনি যে লাস্ট যে এপিসোডটা যেখানে করতে চেয়েছেন মানে যে বাসাটায়, এবং ওই যে আপনি যেখানে এক্সপিরিয়েন্স করেছেন অলরেডি, তো অনেকেই এই ঘটনার সাথে নাকি পরিচিত, মানে এই টাইপের ঘটনার সাথে, এবং এরকম ঘটনা ঘটে এবং তারা সুমন ভাইকে অনেক বেশি ভালোবাসেন, সুমন ভাইকে অনেক বেশি ভালোবাসেন। তাদের মানে একদম আর্টমোস্ট রিকোয়েস্ট তাদের যে আপনি যেন লাস্ট এপিসোডটা না করেন, মানে ওইখানে যেন না যান, এটা তারা রিকোয়েস্ট করেছে। সুতরাং এটা আপনার লিসনার, এটা আপনার সব হচ্ছে মানে এটা অডিয়েন্স, সো তাদেরকে আপনি বলবেন সবার। আমার কেন মনে হয় আমরা যদি লাস্ট এপিসোডটা না করি, ওটার ইনভেস্টিগেশনটা অলরেডি আমাদের অনেক বড় হয়ে গেছে, মানে আমাদের একটা এপিসোডে হবে না, 2টা কি 3টে এপিসোডও লাগতে পারে ইনভেস্টিগেশন পার্টটা। আমার কেন জানি মনে হয় প্রথম 2টা ইনভেস্টিগেশন দেখার পরে তখন তারা আমাদের গালাগালি করবে আমরা কেন যাই নাই, এত ইন্টারেস্টিং হয়ে গেছে। রেসপেক্টটা আছেই, বাট আমরা যেটা চিন্তা করছি যে কারণে আমরা এখন ওখানে যাইনি, আমরা আগে ভৌতিষ্টের সব কাজ শেষ করে সব রেডি করার পর তারপর যাবো। এবং আপনি বলেছেন যে মানে জিবরান এবং সাকিব ভাই দুজনকে আপনি নিতে চাচ্ছেন না ওই সময়, মানে আপনি আগে একা যাবেন। হ্যাঁ, এরকম একটা, বাট এখন একটা সময় সিনারিওটা অন্যরকম ছিল, বাট আমি শিওর ঘুরে ফিরে দেখা যাবে যে আমি যাচ্ছি, সাকিব যাচ্ছে, জীবন মানে আমি মানে সাকিব আর জিবরান ছাড়া ভৌতিস অ্যাকচুয়ালি ভৌতিস না আর কি। আচ্ছা, সো অ্যাকচুয়ালি আলটিমেটলি আমাদের 3জনেরই যাওয়া হবে, এবং আমরা এই ধরনের ব্যাপারে একজন এক্সপার্টকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের সাথে, যে কিনা এগুলো মানিকগঞ্জ থেকে যার কথা বলেছেন আপনারা সবাই। হ্যাঁ, ওই ভদ্রলোক আমাদের সাথে যাবে, রাজি হয়েছেন। সো আমার মনে হয় ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হবে। এবং এতদিন যখন এখন পর্যন্ত আমরা এই ভূত এফএম যখন শুরু করেছিলাম তখন আমরা বলতাম যে আমরা 28টা জায়গায় গিয়েছি, 30টা জায়গায় গেছি। এখন ওই দিন আমরা হিসাব করে দেখি যে আমাদের কত 57 না 58 প্লেসেস আমরা গেছি। সো অনেক জায়গায় অ্যাকচুয়ালি যাওয়া হয়েছে লাস্ট 1 বছর 2 বছরে। এতদিন যখন কিছু তেমন হয় নাই, মোস্ট প্রবাবলি আমরা বের হয়ে আসবো। আচ্ছা, তো এটাই ছিল আর কি, আমাকে জানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সেটাই আমরা দেখছি কি করা যায়। হ্যাঁ, সেটাই, মানে অনেকেই, এবং এই মানে ইমেল করে করে অনেক বড় করে যে ব্যাপারটা লেখা, এটা বোঝা যায় যে আসলেই ব্যাপারটা, এবং যারা লিখেছেন তারা অনেকেই দেখেছে যে তারা জানেন এরকম ধরনের ঘটনা শুনেছেন তারা, এবং বলছেন যে সিমটম যেগুলো পাচ্ছি এবং আপনি যেগুলো বলেছেন সেগুলো যে সমস্ত ক্লু গুলো রয়েছে সেগুলো বলছে জায়গাটা খুব ভালো হওয়ার কথা না। সো এই রিকোয়েস্টটা ছিল। আর আরেকটা রিকোয়েস্ট ছিল এরকম যে মানে আপনার লাস্ট এপিসোডটি করার খুবই দরকার আছে, নাকি এটা কন্টিনিউ করা যায় আরো 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 ধীরে ধীরে, নাকি সিজন? মানে অ্যাকচুয়ালি আমরা ভৌতিকটা চিন্তা করেছিলাম একটা সিজনই থাকবে 13টা এপিসোডের, বাট আমরা ইনভেস্টিগেট করতে করতে একটা সময় এসে এখন আমরা 9টা লোকেশন পেয়েছি অলরেডি। এই 9টা লোকেশন প্রচন্ড ইন্টারেস্টিং। আচ্ছা, কিন্তু আমরা 9টা লোকেশন থেকে আমরা 6টা লোকেশন হয়তো আমরা দেখাচ্ছি এবার, আরো 3টা লোকেশন কিন্তু রয়ে গেছে। এছাড়া সামনে আরো লোকেশন আমরা পাবো, আমরা জানি। সো আমাদের এই ফার্স্ট সিজনটা যদি ঠিকঠাক মতো চলে, সবকিছু ঠিক থাকে, তাহলে ডেফিনেটলি আমরা সেকেন্ড সিজনে যাব। বাট ফার্স্ট সিজন থেকে সেকেন্ড সিজনের মধ্যে হয়তো অ্যাটলিস্ট 6 মান্থসের একটা গ্যাপ থাকতে পারে, বিকজ এখন ব্যাপারটা যেহেতু একটু অন্যদিকে চলে গেছে, ঘোস্ট হান্টার্সদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, একটা ইনভেস্টিগেশনে গিয়েছিলাম, সামনে আবার যাবো। সো ওইসব ব্যাপার আসলে মেবি আমাদের সেকেন্ড সিজন এরকম হতেই পারে যে ভৌতিস্ট উইল গো গ্লোবাল আর কি, মানে আমরা হয়তো দেশের বাইরেও কিছু জায়গায় যাবো চিন্তা ভাবনা আছে। সো ওটা অনেক পরের চিন্তা। আমাদের এখন মেইন চিন্তা হচ্ছে যে মানে আমার চেয়ে বেশি চিন্তা সাকিবের, এখন মাথা খারাপ হয়েছে যে কবে ভৌতিকটা শেষ হবে। মানে আমাদের এই যে প্রত্যেকবার পিছিয়ে এবার ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের কিছু জিনিস পিছিয়ে গেছে, অনেক কিছু পিছিয়ে গেছে। সো আমাদের তো এই মাসেই শুরু করার কথা ছিল, তারপরে চিন্তা করলাম এপ্রিল, এখন আবার চিন্তা হচ্ছে মে, মানে এরকম একটা ব্যাপার হচ্ছে আর কি। বাট আমরা চেষ্টা করবো। আচ্ছা, আমি একটা অফ টপিক অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা আমি প্রত্যেকবার বলতে চাই, বলা হয় না। আমার ছেলের 2টো ফ্রেন্ড আছে, মানে ওরা ক্লাস 5-এ পড়ে, গ্রিন হেরল্ডে, পিচ্ছি 2টো ছেলে। একজনের নাম হচ্ছে সাইরাত, আর একজন হচ্ছে রিয়াসাত। এরা আমার সিভিয়ার হিউজ ফ্যান, মানে আমার গানটা অনেকদিন ধরে ফলো করে। এবং তারপরে তারা ভৌতিস এবং এই যে ভূত এফএম এর সিভিয়ার ফ্যান হয়ে গেছে। মানে ভূত এফএম এ এভরি নাইট, মানে এভরি উইকে রাত্রেবেলা কি হচ্ছে না হচ্ছে এগুলো আমার ছেলেকে তারা খবর দেয়। জানিস
তোমার বাবা তো ওই দিন অমুক জায়গায় গিয়েছিল। আচ্ছা। আমার ছেলে জানেন এটা, সে আমাকে কল দিয়ে আমি জিজ্ঞেস করে। সো অ্যাকচুয়ালি ওদের সাথে আমি মিটও করেছিলাম, ক্লাস 5 এর দুটো ছেলে, এবং ওদের থ্যাঙ্কস আমাদের এই ভূত এফএম রেগুলার শোনার জন্য। ওরা নিশ্চয়ই আজকে শুনছে। আমাদের পক্ষ থেকে অনেক অনেক থ্যাঙ্কস যে এত কষ্ট করে এত রাত্রেবেলায় বাচ্চা ক্লাস 5 এ পড়ে, তারপরে এত রাত জেগে যে শুনছে, এটা বিরাট ব্যাপার। এবং ওরা নিশ্চয়ই অনেক হ্যাপি হবে যে সুমন ভাই আজকে আছেন এখানে, সুতরাং আরো অনেক অনেক বেশি হ্যাপি অন্য দিনের চাইতেও। তো আমরা দেখতে পাচ্ছি যে তাসমিয়া আমাদের SMS করেছেন, এবং তাসমিয়া উত্তরা থেকে SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন রনি, SMS করেছেন আমাদেরকে অনন্যা, সাইদ, এছাড়াও জয়, এছাড়াও আমাদেরকে SMS করেছেন মিম, এছাড়াও বিধান, সাজিম সহ আরো অনেকে, ফারুক সহ আরো অনেকে, এবং আশিক। সো আমরা একে একে SMS গুলো পড়ার চেষ্টা করব। আমাদের যারা ইমেল পাঠাচ্ছেন তাদেরকে বলি যে bhutfm@radiofurti.fm এখানে ইমেল পাঠাতে পারেন, এবং শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন 9840 নম্বরে। আমরা কি কোনো ঘটনায় যাব? আমার আজকে তেমন কোনো ঘটনা নেই, একটা ঘটনাই আছে যেটা খুব ইন্টারেস্টিং, ওটা আমরা ওটা দিয়ে শেষ করবো। শেষ করবো। আমি আজকে ঘটনা শুনি বরং। ওকে, সো আপু আপনি আর কিছু যদি আপনি একটু বলতেন। আচ্ছা, মাঝখানে তাহলে আমরা ওনার কাছে একটু ঘুরে আসি, ওনার কাছ থেকে একটু ঘুরে আসি, ওনার কাছ থেকে ঘুরে আসার পরে তারপরে আমরা আপুর কাছে আসবো। আচ্ছা, আপনি একটা ঘটনা বলেছিলেন আপনাদের পুরান ঢাকা নিয়ে, এবং যে আপনারা যে এলাকায় থাকেন সেই এলাকায় একটা ছাদ থেকে আরেকটা ছাদে যাওয়া যায়। জি ভাই। তো আপনারা ওইখানেই ছাদে একটা ঘটনা এক্সপিরিয়েন্স করেছিলেন, তো আপনি বলতে পারেন, মানে আপনার বেশ কিছু আছে, আমরা একটা ঘটনা শুনি আগে। হাই লিসেনার্স, আমি আসিফ, হাজারীবাগ থেকে, পুরান ঢাকা। আমার বাসা একসাথে 4-5টা বাসার সাথে অ্যাটাচড। তো সামনে আমার একটা ফ্রেন্ডের বাসা, তো আমার বাসা থেকে ওর বাসা প্রায় ছাদ থেকে ছাদে দেখা যায়। তো আমি প্রায় প্রত্যেক রাতেই 3টা-4টা পর্যন্ত ছাদে থাকি। তো একদিন হঠাৎ ছাদে বসে গিটার বাজাচ্ছি, আর ওদের বাসার ছাদের দিকে তাকাইছিলাম। তো হঠাৎ দেখতে পেলাম যে ওদের বাসার ছাদ থেকে নিচের দিকে 2টা লোক গ্রিল বেয়ে নামতেছে। তো আমি তখন আমার ফ্রেন্ডটারে ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তোদের বাসায় মনে চোর আসছে। তখন ও বের হয়ে চেক টেক করলো, করে দেখলো কেউ নেই। তারপর বাবা আমাকে ঢাকায় নিল, ঢাকায় নিয়ে বলতেছে যে বাবা কি হয়েছে, কি ঘটনা। তখন আমি বললাম যে আঙ্কেল এইরকম এরকম বাসা থেকে উপর থেকে 2টা লোক ফিরে নিচে নামতে দেখলাম। তারপর আবার ব্যাক করে আবার সেই ছাদে বসলাম, বসে আবার সেই ছাদের দিকে তাকায় আছি। আপনি আমাকে একটা ঘটনা বলার সময় আজকে একটা ঘটনা খুব অদ্ভুত টাইপের বলছিলেন জিনিসটা, সেটা হচ্ছে যে আপনি এই শোতেই শুনেছেন, কিন্তু মানে এটা কিন্তু সুমন ভাই অ্যাডভাইস করেননি। আপনি যেটা বলছিলেন যে সুমন ভাই যেটা করেন যে কোনো ভয় পেলে বা কোনো কিছু দেখলে সেটা ভালোভাবে দেখতে চান বা জিনিসটা খুঁটিয়ে দেখতে চান। তো ভালোভাবে দেখতে চাওয়া, আমি এখানে শুনেছি ফেস করা, রাইট, ফেস করা, এবং আপনিও সেই জন্যই ফেস করতে চেয়েছিলেন, রাইট? ওকে, তারপরে তো আমি যখন দেখলাম যে সেম জিনিসটা আমি আবার দেখলাম যে আবার 2জন নামতেছে, উপর থেকে নিচে নামতেছে। আমি আবার ফ্রেন্ডটাকে ফোন দিলাম যে ঘটনাটা কি। তখন ও বলল যে ও আর কিছু না বলে বলতেছে তুই কিছু করিস না, তুই দেখ ব্যাপারটা কি। আমি একবারে পাশের ছাদে গিয়ে দেখতেছি যে ঘটনাটা কি। যখন পাশের ছাদে গেলাম, গিয়ে দেখে আবার নেই। তখন আমি ভাবছি যে হয়তোবা হ্যালুসিনেশন কিছু আমার হচ্ছে। তা আমি আবার বসে সেম কাজটা করতেছি। দেন ওই ছাদের মধ্যে সিরিয়ালি 5জন ছাদের মধ্যে এন্ট্রি করে। তার মধ্যে 3জন 3 কর্নারে দাঁড়ায়, আর 2জন মাঝখানে। কি করতেছিল আমি বুঝতেছিলাম না, জাস্ট দেখতেছিলাম যে 3 কর্নারে 3জন আর মাঝখানে 2জন। তার মধ্যে আরেকজনের এন্ট্রি, সে কিনা অনেক লম্বা, মেবি 7 থেকে 8 ফিট, পরনে তার বিশাল একটা আলখাল্লা, পাঞ্জাবির মতন অনেক বড়, সাদা রঙের। তো সে মনে হচ্ছিল যে শূন্যে ভাসতেছে। তার সঙ্গে সঙ্গে 3 কোণায় যে 3জন ছিল তারাও ভাসতেছিল। আচ্ছা, এটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি আমার ফ্রেন্ডটাকে ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে দোস্ত এরকম ঘটনা, এখন তো ছাদে আরো অনেকজন আসছে, তুই কি ছাদে চেক করছিলি যে ঠিক মতন তালা লাগাইছিলি কিনা। তখন ও বললো যে আমি তো নিজে তালা মেরে আসছি, আর এখন নিচ থেকে তো ছাদে কারো ওঠা সম্ভব না। আচ্ছা,
তো এই কথা শোনার পরে আমি just দেখার জন্য পাশের ছাদে গেলাম, পাশের ছাদে গিয়ে ক্লোজলি দেখার জন্য গেলাম। যখন আমি ছাদের মিডল পয়েন্টে চলে আসছি তখন দেখি কেউ নেই, এবং সঙ্গে সঙ্গে আমার উপর দিয়ে মনে হলো যে কি একটা যেন চলে গেল, আচ্ছা, গরম হাওয়ার মতন। আর মনে হচ্ছিল যেন সুই বিতেছে শরীরের মধ্যে। আর কে যেন আমাকে বুকের মধ্যে প্রচন্ড জোরে একটা লাথি মারে। আর তখনই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। দেন সকালবেলায় আমি ঘুম থেকে উঠি আমার বিছানায়, বাট আমার যে ইনস্ট্রুমেন্ট গুলো ছিল, গিটার ছিল, তারপর পানির বোতল ছিল, আমার লাইটার ছিল, সব আমি ছাদে পাই। ওকে, ইন্টারেস্টিং। আচ্ছা আপু, আপনার কি আর কোনো ঘটনা আপনার শেয়ার করার মতো আছে কিনা আপনাদের ওইখানে জানা বা শোনা, এরকম কিছু? রহনপুরেই হোক সেটা, বা দিনাজপুরে হোক, বা আপনি ইন্ডিয়ায় ছিলেন অনেকদিন সেখানে হোক, এরকম কোনো ঘটনা কি আছে নাকি? আর ঘটনা বলতে আমি ওই আমাদের কমিউনিটিরই আরেকটা কালচারের কথা বলছিলাম, যেটা ছিল ডাইনি বিদ্যা। সেটা তো এই জিনিসটা আসলে বোঝা যায় না কারো বাইরে থেকে যে ইনি আসলে এই বিশেষভাবে ডাইনি বিদ্যাটা মহিলারা চর্চা করেন, এবং এটা তাদের একটা কমিউনিটি থাকে। তো কমিউনিটির ভিতরে তারা যে কাজটা করেন সেটা হলো যে তারা রাত্রে বেলা তাদের কিছু মিটিং হয় আর কি, তারা মিট করেন রাত্রে। এই সময় আমরা এক ধরনের বিশেষ ধরনের ঝাড়ু ইউজ করি, যেটা ফোল্ড করা হয়, মানে রাউন্ড রাউন্ড রাউন্ড, এবং তারা ওই এটাকে খুলে তারা গায়ের মধ্যে র্যাপ করে নিয়ে তারা এই বৈঠকটা করে আর কি। এটা অনেকেই জানে এবং এটা খুবই কমন একটা ব্যাপার। এটা যে কোনো রেগুলার যে কোনো সাঁওতাল কমিউনিটির যে কোনো লোককে আপনি জিজ্ঞেস করলেই এই বিষয়টা জানতে পারবেন। তো এরা হয় যে মানে এরা মানুষের বেসিক্যালি ভালো করে না কখনোই, সারা সবসময় ক্ষতিই করে। ধরেন আপনার উপর কোনো আক্রোশ আছে বা আপনি হয়তো কারোকে কোনো ক্ষতি করতে চান, সেক্ষেত্রে তারা তাদের এই ব্ল্যাক ম্যাজিকের যে এটা করে ফেলে। সেক্ষেত্রে হয় কি যে লোকটা অসুস্থ হয়ে যায়, তারপর মারা যায়। তো এটাকে বলা হয় যে মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে খাওয়া আর কি, মানে ইন্টারনাল কিছু অর্গান তারা আর কি পছন্দ করে খাইতে, যেমন লিভার টিভার এগুলা আর কি অ্যাটাক করে বেশিরভাগ। তো আমি আপনাকে একবার ফোনে বলছিলাম, কিন্তু এটা আমার খুব ফ্যামিলির খুবই একটা মানে ঘটনা, ভিতরের ঘটনা। তারপরেও এটা আমি শেয়ার করবো বিকজ যেটা মানে আমরা এক্সপিরিয়েন্স করছি নিজে। সেটা হলো যে আমার বাবা কথা বলছিলাম আপনাকে, যে উনি এখন নাই, কিন্তু ওনার মানে এটা শেষ দিকের একটা ঘটনা, যতদিন বেঁচে ছিলেন। তো উনি মানে আমি আগেও বলেছি যে আমরা দাদা বাড়িতে যেতাম না, এবং আমার জেঠু উনিও মারা যান এবং আমার বাবা একা ছিলেন। তো বাবা চিন্তা করলেন জেঠু মারা যাবার পরে যে মানে বিষয় আশয়গুলো ভাবে পড়ে আছে, কেউ তো নাই আর দেখার, তো এগুলোকে একটু বিলি বন্দোবস্ত করে তারপর এগুলা ঠিকঠাক করে রাখা উচিত, এটা মনে করে উনি গেলেন দিনাজপুর থেকে গাইবান্ধা গেলেন। তো গাইবান্ধা যাওয়ার পরে এই জিনিসটা কিন্তু তার যে ওখানে শরীক বা অন্যান্যরা ছিলেন, হ্যাঁ, এটা তারা সহজভাবে নেননি। সহজভাবে নেননি, এবং তাদের ভিতরে যে এই ধরনের একটা ব্ল্যাক ম্যাজিকের টেন্ডেন্সি আছে এটা আমরা জানতাম, বাট এটা যে এরকম ভয়ঙ্কর কিছু হয়ে যাবে এটা আর আমরা কেউ ভাবিনি। এবং ওইখানে কাজকর্ম সেরে আসার পরে বাবা ফিরে আসার পর থেকে অসুস্থ হয়ে পড়েন। মানে অসুস্থতাটা এমন যে মানে উনি মানে খুব তাড়াতাড়ি ওনার মানে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তো সেক্ষেত্রে ডাক্তারের চিকিৎসা তো চলছিল, কিন্তু যেহেতু আমরা জানি যে এরকম একটা ব্যাপার আছে, তো আমি দেখেছি যে বাবা যেদিন মারা যান সেদিন পর্যন্ত আমাদের বাসায় একজন কবিরাজ ছিলেন, মানে কনসাল্টিং এর জন্য, প্লাস অন্যান্য জানি না বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চলছিল, মানে ওনারা জানতেন যে বিষয়টা এরকম হচ্ছে। কিন্তু বাবা মারা যাবার পরে যেটা আমরা জানতে পারি, মানে পরে মা আমাদেরকে বলেন, মাও আমাদের কাছে বলেন না এই বিষয়টা, সেটা হচ্ছে যে বাবা ছিলেন ডায়াবেটিসের রোগী, যার কারণে তাকে মাঝে মাঝে রাত্রে উঠতে হতো। তো গ্রাম ছিল, সো মানে টয়লেটটা ছিল বাইরে, তো উনি প্রায় মাঝে মাঝে উঠতেন। তো একদিন মানে উনি ওইভাবে মানে রাত প্রায় 2টা-2:30টার দিকে
গ্রাম তো মানে এটা তো গভীর রাত, তো উনি ওই সময় মানে হাঁপাতে হাঁপাতে দৌড়াতে দৌড়াতে পাশের মানে গ্রামে মানে একটা পাড়ার মতোই ওখানে আমার আবার মামার শ্বশুর বাড়ি, তাদের বাসায় গিয়ে মেইন দরজায় খুব মানে ধাক্কাধাক্কি। তো সেই সময় আমার উনি আর কি মামার যে শ্বশুর মশাই উনি উঠে আসে, জিজ্ঞেস করেন মানে দরজা খুলে দেখে যে আমার বাবা এরকম হাঁপাইতেছে। তখন জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন বলে যে ঘরে ঢুকানোর পরে বলে যে আমি এরকম উঠছিলাম তো দেখি যে উঠানের উপরে এরকম বসছে, সভা বসছে ডাইনিদের, হ্যাঁ, এবং তারা সবাই মিলে একযোগে আমাকে তাড়া করছে এবং তাদের তাড়া খেয়ে আমি এখানে চলে আসছি। তো তারপরে তো সে আর ভয়ে যাইতে পারে না বাবা, সে ওনাকে নিয়ে আসে রাতে, নিয়ে আসার পরে তো মানে এই জিনিসটা উনি যে দেখে ফেলছে প্লাস একটা আক্রোশও ছিল হয়তো বা, তারপর থেকে তারা মানে বলে দিছিল যে 3 মাস উনি বাঁচবেন, তারপর আর বাঁচবেন না, এবং এক্স্যাক্টলি আফটার 3 মান্থস উনি মারা গেছিলেন। এবং পরে আমি দেখছি যে উনি যেদিন মারা গেছেন সেদিন পর্যন্ত উনি ওই কবিরাজের সাথে, এবং সে ওই আমাদের সাঁওতাল কমিউনিটির একজন কবিরাজ যিনি সবসময় বাবাকে এই ব্যাপারে মানে অনেক করছিলেন, প্লাস ডাক্তারের চিকিৎসাও চলছিল। তো আমি এটা যে মানে এটা এখানে দেখছি, প্লাস এই কারণে মানে আমি বিষয়টা আপনি যেটা জিজ্ঞেস করছিলেন বিশ্বাস করি কিনা, এটা আসলে খুবই রিয়াল, মানে এটা আমরা সবসময় এক্সপিরিয়েন্স করি। যেমন হুট করে কোথাও গেলে কিছু কিছু ব্যাপার যেটা মেনটেন করতে হয় সেটা করি, মানে কোথাও গেলে হুট করে খাওয়ার আগে কারো বাসায় আমরা আগে বলে নিই যে আমি কিন্তু জানি যে হোয়াট ইজ হ্যাপেনিং, মানে এটা একটা ডিক্লারেশন যে আমি জানি, তুমি যত করো আমি জানি। কিছু কিছু ব্যাপার আছে নিয়ম কানুন যেটা মেনটেন করতে হয় যখন আমরা কারো বাসায় যাই। তো এটা একটা ঘটনা, মানে সত্যি ঘটনা। এটা তো একদম আপনাদের ফ্যামিলিরই ঘটনা, এবং এরকম ঘটনা নিশ্চয়ই অনেক আপনারা শুনেছেন যে আপনাদের কমিউনিটিতে এটা মানে অহরহ হচ্ছে, মানে খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে। এই যে মানে ডাইনিদের সব হয়, ডাইনিরা খেপে যায় বা যেটা বলে নাকি ক্ষতি করে, কখন ক্ষতি করে বা কেন ক্ষতি করে, মানে এটা কি কেউ ক্ষতি করায় তাদেরকে দিয়ে নাকি তারা নিজেরাও অনেক সময় ক্ষতি করে বসে? তারা নিজেরাই ক্ষতি করে বসে, কারণ তারা কারো ভালো সহ্য করতে পারে না। মানে একটা এক্সাম্পল দিই, যেটা আমার মার বাড়ি, মা নিজের চোখে দেখেছেন, যেটা তাদের বাড়ির পাশে এক মানে মহিলা ছিলেন যিনি এই ডাইনি বিদ্যার চর্চা করতেন। এটা জানে সবাই, জেনেও মানে ইটস লাইক ওপেন সিক্রেট, কেউ কিছু এটা নিয়ে ঘাটায় না। তো উনি পাশের বাড়িতে এক মহিলা আর মেয়ে তারা মাছ ধরতে গেছে। তো মাছ আর আসার পরে সেই বুড়ি রাস্তায় তাকে পায়ে জিজ্ঞেস করছে, কিরে মাছ কয়টা পেলি? তো ওই ছোট মেয়েটা বলছে যে দূর মাছ পাই নাই। তারপরে 2-1টা মাছ পাইছিল কিন্তু সঠিকভাবে উত্তর দেয়নি, তার সাথে মানে একটু মিসবিহেভ করছে। তারপরে সেই মহিলা বলছে খাবি বেশি করে খাবি, বুঝবি। এটা বলার পরে সে বাসায় গেছে, রাত্রের বেলা তার বমি পায়খানা হাবি জাবি হয়ে সে রক্ত বমি টমি করে ওই রাতেই মারা গেছে। মানে এই টাইপের তারা আর কি, মানে প্রচন্ড রকমের খারাপ মানে রিঅ্যাক্টিভ, মানে সেটাই অ্যাভয়েড করাই ভালো আর কি। সেটাই, সুতরাং মানে ঝামেলায় বেশি না যাওয়াই ভালো। আমরা কিছু SMS পড়ে ফেলি। আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি যে ঘোস্ট এম্বাসি, তিনি SMS করেছেন। সুমন ভাই, SMS গুলোর এরকম নাম হওয়ার একটু কারণ আছে, সেটা হচ্ছে যে আজকে জিবরান ভাই আসার কথা ছিল, ইনফ্যাক্ট একটা সপ্তাহ পরে আসতে চেয়েছিলেন। তো জিবরান ভাই একটা পুরস্কার ঘোষণা করেছেন সবার জন্য, যে তোমরা নাম পাঠানোর পর সবচাইতে বেশি যে নামটা মানে ভালো হবে, নাম দেওয়া ভালো হবে, সেই নামটাকে আমি যেদিন ছিলাম না সেদিন সেগুলো হয়েছে, আমি সেদিন ঘোষণা দিয়েছে। তো এই জন্যই মনে হয় সবাই বলছেন, যেমন যে ব্র্যাড পিট মোহাম্মদপুর থেকে SMS করেছেন আমাদেরকে। মোহাম্মদপুর থেকে ব্র্যাড পিট মানে খুবই মানে উনি এত ব্যস্ততার মাঝখানেও যে বাংলাদেশে এসেছেন এবং মোহাম্মদপুর অবস্থান করছেন, এই জন্য আমরা ধন্য মনে করছি। এঞ্জেলিনা জোলি কোথায় আছে এটা জানা দরকার। এবং ইমা SMS করেছেন আমাদেরকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন ডন ফ্রম বরিশাল, রুবেল দিনাজপুর থেকে SMS করেছেন। ভূত FM শুরু হওয়ার পর থেকে তিনি ভৌতিক ব্যাপারগুলো বেশি বেশি ঘটছে তার সাথে। আচ্ছা, হাসান লিখেছেন যে তার খুব ভালো লাগছে। এছাড়া আমাদেরকে লিখেছেন ভূতনি, আচ্ছা ভূতনি SMS করেছেন আমাদেরকে। এছাড়া আমাদের SMS করেছেন হাফাজ হাসান, তারপরে হাফাজ হাসান এটা বরিশাল থেকে SMS করেছেন আমাদেরকে। SMS করেছেন মহাখালী থেকে মাহবুব, এবং আচ্ছা
মাহবুব SMS করেছেন, এছাড়াও হাসিব SMS করেছেন আমাদেরকে। আচ্ছা, মাহবুব SMS করেছেন সুমন ভাই এবং জিবরান ভাইকে বলেছেন তিনি যে তাদের কথা খুব ভালো লাগে আর কি। আর আমাদেরকে ডেভিল তাওহিদ SMS করেছেন যে সুমন ভাই আপনার ভৌতিষ্টের ক্রু হয়ে আপনার ভূত দেখতে চাই। Well, the thing is, এখনো পর্যন্ত আমরা তো দেখতে পারলাম না ভূত। তুমি ক্রু হয়ে কেন দেখবো আমি ঠিক জানি না, এনিওয়েজ সেটাই। আর এছাড়াও আরিফিন আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমি বললাম যে ঘোস্ট এম্বাসির আরেকটা SMS পেয়েছি, সাকি আমাদের SMS করেছেন আজাদ, শাহিন, শিফা সহ আরো অনেকে। তো সবাই জানিয়েছেন যেটা বেসিক্যালি যে অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছেন সেটাই। শুনুন ভাই, এখন কি আমরা আপনার ঘটনায় যাব? আমার আজকে একটাই ঘটনা। তো তাহলে আরেকটু পরে যাই না? হ্যাঁ, একটু পরে যাওয়া যায়। আমি জাস্ট একটা কথা বলবো। একজন বলছিল যে ভূত এফএম শোনার পর থেকে তার বেশি ঘটছে। অ্যাকচুয়ালি মেইন ব্যাপারটা এটা নিয়ে আমরা আগে অনেকবার বলেছি যে এইসব জিনিস মোস্ট অফ দ্য কেসেসে অ্যাকচুয়ালি হয় সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার হয়। আচ্ছা, একজন আমাকে SMS করেছে, অ্যাঞ্জেলিনা জোলি কই আছে ওইটা দিয়ে আপনার কি? ওইটা দিয়ে আমার বুঝতেই পারছি কি। এনিওয়েজ, আমরা তো এখন ভূত নিয়ে গল্প করছি, এখন এসব নিয়ে আলাপ না করে। না, আমি ফ্যান, আমি বিগ ফ্যান। অ্যাঞ্জেলিনা জোলিতে জোলির ব্যাপারটা আপনার মনে হয় অনেকে জানেন না। টুরিস্ট মুভিতে কিন্তু সুমন ভাইকে দেখা গেছে। যারা টুরিস্ট মুভিটা দেখেন না তারা দেখে ফেলবে। এবং সেটাই। এনিওয়েজ, আই এম ফ্রম হলিউড অ্যাকচুয়ালি। না, অ্যাঞ্জেলিনা জোলির কথা না, সরি, যা বলছিলাম অ্যাকচুয়ালি ভূতের কথা। একজন ইদানিং এগুলো আগে অনেকবার বলেছি, সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি এইসব মোস্ট অফ দ্য কেসেসে আমি যেটা দেখি, যেটা বুঝি, সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য কেসেসের ব্যাপারটা অনেকটা সাইকোলজিক্যাল। আজকে আমি ঠিক আছে, আমার বাসায় সবকিছু ঠিকঠাক আছে, আমার রুমে রাতে যখন ঘুমাতে যাই টুকটাক হয়তো আওয়াজ হয়, সবার বাসাতেই হয় হয়তো, কিন্তু আমি একটা ভয়ের মুভি দেখলাম, তারপরে তো ভূতের গল্প শুনলাম, তারপর রাতে ঘুমানোর সময় মনে হয় এই আওয়াজ হচ্ছে কেন, অথচ আওয়াজ কিন্তু এভরিডে হয়। এভরিডে আমরা কিন্তু চিন্তা করি নেই যেটা ভূত বা ডিমন অথবা খারাপ কিছু, তখন আমরা চিন্তা করি। সো মোস্ট অফ দ্য কেসেসে এগুলো সাইকোলজিক্যাল, বাট কেউ তাই বলে আমি বলবো না যে সারাক্ষণ সবসময় সবকিছুই সাইকোলজিক্যাল বলে উড়িয়ে দেওয়াটা উচিত হবে না, তাহলে প্রবলেম হয়ে যাবে। আজকে উনি বলছিলেন যে ডাইনি বিদ্যা যেটা শুনছিলাম, এসব জিনিস আসলে হয় কিনা। আমি আমার ভয়ঙ্কর একজন মানুষকে আমি চোখের সামনে দেখেছি সাফার করতে, ভয়ঙ্কর ভাবে সাফার করতে দেখেছি, এবং সো আমি সিরিয়াসলি বিলিভ করি যে হ্যাঁ, দিস থিংস এক্সিস্ট। আমি দেখেছি, মানে ওই মানুষটা অলমোস্ট ডাইড, তারপর সেখান থেকে আবার ব্যাক করেছে সামহাও আর কি। সো এই জিনিসগুলো এক্সিস্ট করে। আমি এরকম ঘটনা বলতে পারি যে চিটাগং থেকে কক্সবাজারে যাওয়ার পথে একটা গ্রাম আছে, ওই গ্রামে একটা মহিলা আছে যিনি এই জিনিস করে, আমি জানি। সো এই ধরনের ইনফরমেশন আমরা অনেক জায়গা থেকে পেয়েছি, এবং আমরা আমার চাক্ষুষ প্রমাণ আছে, আমি দেখেছি যে কি হচ্ছে না হচ্ছে। ইনফ্যাক্ট আমাদের এই যে স্টোরিটা আমরা এর আগেও বলেছি যে একটা লাস্ট এপিসোড যেটা হবে, যেটা নিয়ে আমরা অনেকদিন ধরে ইনভেস্টিগেট করছি, এবং ইনভেস্টিগেশনে লাস্টে আমরা যখন যাব ওইখানেও কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, যে কারণে মানুষজন অনেকেই আমাদের বলছে যে তোমরা জানো না, গেলে তোমাদের প্রবলেম হবে, তোমাদের অনেক ধরনের সমস্যা হয়, এই হয় ওই হয়, এবং অনেক ঘটনা জানেন, মানে অনেকে মানে তাদের শোনা আছে বা তারা শুনেছেন কোন জায়গা থেকে বা জেনেছেন কোন জায়গা থেকে বা ঘটেছে, এরকম আছে, এবং তারা এমন ভাবেও লিখেছেন যে আমরা কিন্তু জানি। সো সুমন ভাই, মানে কিছু ইমেল আছে এরকম যে প্রথমে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে বা ভূত এফএম নিয়ে ভালো কিছু বলেছে, তারপর বলছে লাস্ট পার্টটা সুমন ভাইয়ের জন্য, এটা তাকে মানে জানিয়ে দেওয়া হোক। সো আমি রিকোয়েস্ট করে একদম সবার কনসার্নের জন্য, মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা ওইটা নিয়ে ঘাটাঘাটি করছি অনেকদিন, আমরা এখন অনেক কিছু জানি। মানে আমরা যদি মনে করি যে না, এই জিনিস আমরা হ্যান্ডেল করতে পারবো না, তাহলে ডেফিনেটলি আমরা যাবো না, সেটাই। বাট আমরা যদি মনে করি এই জিনিস আমরা হ্যান্ডেল করতে পারবো, হোপফুলি উই উইল হ্যান্ডেল ভেরি, মানে এটা একটা বিশাল ব্যাপার, হোপফুলি আমরা পারবো। সো আমরা মোস্ট প্রবলি এখানে যাবো, কিন্তু যদি আমরা মনে করি যে না, এটা আমাদের হাতের বাইরে, এটা আউট অফ আওয়ার লিগ, তাহলে ডেফিনেটলি আমরা 10 বার চিন্তা করবো এখানে যাওয়ার আগে, যাওয়া ঠিক হবে কিনা। হ্যাঁ, যাওয়ার আগে। বিকজ আর ওই ভৌতিস্ট কবে আসবে এগুলো নিয়ে একটা কথা হচ্ছে। ব্যাপারটা হয়েছে যে আমাদের তো ইচ্ছে ছিল খুব শীঘ্রই ঘোষণা দেওয়া, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার মনে হয় না মেয়ের মিডের আগে, হয়তো মেয়ের 3rd উইক বা 4th উইকে হয়তো বা আসবে, বিকজ
আমাদের এখন সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয়ে গেছে যে আমরা যে নাটকগুলো বানাচ্ছি এগুলো আমরা জাস্ট কোনো মতে একটা 18 মিনিটের নাটক বানানো আমরা এইভাবে করছি না। আমরা এটার পিছনে অনেক বেশি সময়, এফোর্ট, টাকা পয়সা সবকিছু দিচ্ছি। আমরা চাচ্ছি যে এই নাটক পার্টটা অ্যাটলিস্ট দেখে যেতে মানুষজন যাতে মনে করে যে হ্যাঁ এটা একটা হলিউডিশ অথবা জাপানিজ হরর টাইপের, ওই টাইপের আমরা একটা ফিল দেওয়ার চেষ্টা করছি। সেটাই ফিল দেওয়ার চেষ্টা করছি। সো এই কারণে আমাদের একটু দেরি হচ্ছে। বাট আমি এতটুকু বলবো যে এই যে সবাই যে এত কষ্ট করে এত মাস ধরে ওয়েট করছে, ইটস ওয়ার্থ ইট আমার মনে হয়। একটু ওয়েট করা ভালো। আমরা চাচ্ছি যে যখন আমরা অন এয়ারে আসবো তখন সবাই দেখে যেতে বলে যে না এইটা একটা আউট অফ দ্য বক্স, একটা অন্যরকম জিনিস হয়েছে। আমরা তো খালি ইনভেস্টিগেশনের পার্ট দেখাচ্ছি না, নট দ্যাট যেটা জাস্ট গোস্ট হান্টার্স অথবা জাস্ট এই যে গোস্ট আর কি কি জানি আছে ওই যে, আচ্ছা ইদানিং তো আরো অনেক কিছু শুরু হয়েছে। সো আমরা খালি ওরকম করছি না, আমাদের এটার সাথে একটা নাটক পার্টও আছে। সো আমরা দুটো মিক্স করে একটা জিনিস, এটা খুব ভালো হয়েছে। এটা খুবই ভালো হয়েছে। এক্সপ্লেনেশন অনেক কিছু মানুষ চায় বা জানতে চায়, সুতরাং ওই যে এপিসোড যাওয়ার পরে যে আবার এক্সপ্লেনেশন বা এক্সপ্লেইন করা যে কেন কি হয়েছে বা কি, এটা মানুষ মনে হয় আরো অনেক বেশি এনজয় করবে। এক্স্যাক্টলি, কারণ প্রথম দিন দেখছে। এবং এটা কি সুমন ভাই এরকম নিয়ম আছে যে মানে এরকম ভাবে প্ল্যান আছে যে সপ্তাহে 2 দিন পর পর হচ্ছে নাকি? না, অ্যাকচুয়ালি 1 উইক ওয়েট করতে হবে অনেক জন্য, মানে ওই এক্সপ্লেনেশনটা পাওয়ার জন্য আরো একটা উইক। আমরা এক পার্টে দেখাবো যে একটা নাটক, এটা 18 মিনিট টাইপের। অনুষ্ঠান তো অ্যাকচুয়ালি 22 মিনিটের হয়, আধা ঘন্টার শো গুলোর মধ্যে 8 মিনিট অ্যাড থাকে। সো 22 মিনিটের মধ্যে হয়তো বা 18 মিনিট থাকবে নাটকটা, আর 4 মিনিট থাকবে আমাদের কথাবার্তা, যে আমরা ওখানে যাচ্ছি কি, মানে কেন যাচ্ছি কি ব্যাপার। সো তারপরে হচ্ছে টু বি কন্টিনিউড। মানুষজন 1 উইক ওয়েট করবে পরের উইকে যে অ্যাকচুয়ালি আমরা ওখানে যাওয়ার পরে অ্যাকচুয়ালি কি হয়েছে না হয়েছে ওটা দেখার জন্য। আচ্ছা, এমনিতে আমরা তো পরিচিত মুখ কিছু দেখবই নাটকগুলোতে, অপরিচিত মুখও নিশ্চয়ই কিছু থাকবে। হ্যাঁ, অপরিচিত মুখ তো থাকবেই। পরিচিত মুখ ওকে আমি বলি, আমাদের এখন পর্যন্ত নাটকে মনোয়ার নামে একজন আছে, সে থিয়েটার করে এবং খুব ভালো একটা, এবং তার মুখের এক্সপ্রেশন অনেক জোস। মানে ও একটা করেছে ডক্টর ডেথ, আমাদের একটা নাটক আছে, ওটাতে সে ছিল। ওটাতে বিপল নামে আমাদের একজন পরিচিত আছে, উনি অ্যাকচুয়ালি মানে ওখানে নাটকের রোলের মধ্যে উনি হচ্ছে ডক্টর, উনি আসলে রিয়েল লাইফে ডক্টর। আচ্ছা, হ্যাঁ, বাহ। সো উনি আছে। তারপরে এখন নাটক করছে বেশ ফেমাস ঈশানা, সে আছে। আচ্ছা, তারপরে আরেকটা নাটকের মধ্যে আছে ইরেশ জাকের, সবাই চিনে। আদিত্য কবির আছে, অম্লান আছে, তারপরে স্বর্ণা আছে, স্বর্ণাকেও সবাই চিনে। সো প্রবাল দাও মনে হয় আছেন। অনেকেই প্রবাল এখনো অ্যাক্টিং এর ইয়েতে আসে নাই, বাট আমাদের পরের এপিসোডে হয়তো আসবে। সোনিয়া নামে আইটেমে আছে, সেও গত বছরের লাক্সে ছিল, লাক্সে টপ 25 এ ছিল মোস্ট প্রবাবলি। অ্যাকচুয়ালি ওই যে আমাদের ট্রেলারটার মধ্যে একটা মেয়ে ঘুমিয়েছিল, খুবই ভালো, খুবই ভালো বলেছে। সবাই মোটামুটি ভালো অ্যাক্টিং করছে। এবং একটা জিনিস আমাদের, আমরা অবশ্যই সবাইকে থ্যাঙ্কস দিতে চাই, সবাই খুব ইন্টারেস্ট নিয়ে জিনিসটা করছে, স্বাভাবিক, ডিফারেন্ট টাইপের একটা জিনিস একদম। এবং সবার মানে বলবো যে এই যে ঈশানা বলি বা স্বর্ণা বলি, এদের অ্যাক্টিংও খুবই ভালো হয়েছে, খুব সুন্দর অ্যাক্টিং করেছে। আর মনোয়ারের কথা বাদই দিলাম, ও তো মানে ও প্রথমটা মানে ও একটা এপিসোড মানে একটা সাইকো একটা ডক্টরের অ্যাক্ট করে আর কি। ও মেইন চরিত্র ছিল, মানে ভিলেন টিমে। ওর মুখের এক্সপ্রেশন, ওর চাহনি, মানে এভরিথিং ওয়াজ অ্যামেজিং। মানে আমার দেখে পুরো মনে হচ্ছে যে হলিউড এরকম লেগেছে আর কি ওর ব্যাপার স্যাপার। হ্যাঁ, কাজ চলছে, কাজ আগাচ্ছে। ইনফ্যাক্ট আমাদের আগামীকালকে সকাল 7টার সময় আবার আমাদের শুটিং আছে, একটা নাটকের কাজ চলছে। ওই নাটকের ঘটনাটা বেশ স্কেয়ারি একটা, ওটা নিয়ে আমরা কোন একদিন হয়তো আলাপ করবো, আজকে না ডেফিনেটলি। সো কাজ চলছে, এখন দেখা যাক, হোপফুলি সামনে মেয়ের মিডে বা শেষের দিকে। মানে এখন তার মানে প্রচুর ছোটাছুটি যাচ্ছে, আমাদের প্রচন্ড রকম প্রেশার যাচ্ছে। মানে আর ব্যাপারটা হচ্ছে যে যেমন সাকিবের যেমন চাকরি থাকে, হ্যাঁ, এই সেদিকে জীবনের অন্যান্য কাজ থেকে, আমরা চাইলেই যে কোনো সময় শুটিংটা করতে পারছি না। আমাদের চুজ করতে হয় উইকেন্ড, আবার আমার কনসার্ট থাকে, আবার উইকেন্ড ওর ভূত এফএম থাকে। এই কারণে একটু অবস্থা। বাট আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এপ্রিলের মের পর থেকে আমরা ইনশাল্লাহ ভূত এফএমে আমরা রেগুলার থাকবো। মানে মেইন প্রেশারটা চলে যাবে। তো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে প্ল্যানটা, সেটা হচ্ছে যে ভূত স্টার এপিসোড দেখানো হলো, দেখানোর পরে নেক্সট যে ভূত এফএমটা থাকবে, ওই ভূত এফএমে আমরা ওই ভূত স্টার এপিসোডটা নিয়ে আলাপ করবো। আরেকজন আমাদের জিজ্ঞেস করতে পারে যে কি হইতে পারে না হইতে পারে, আমরা অনেকে গেস করতে বলবো, ওইটা নিয়ে আমরা আবার একটা মজা, এটা খুব মজা হবে, এটা ইন্টারেকশন থাকবে। যেমন ওই সবাই তো এখন ইনভেস্টিগেশন গুলো দেখে নাই, এবং
একটা ইনভেস্টিগেশনে এরকম হয়েছিল যে আমি তোমাকে কল দিয়েছিলাম, তো ওই জিনিসগুলো ওরা দেখতে পারবে যে আমি কল দিচ্ছি রেডিও ফুটতে, ওই কানেকশন গুলো তারা পাবে আর কি। আর লাস্ট ইনভেস্টিগেশনটা তো আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করবো যে ওই সময় রেডিও ফুটতির সাথে একটা কিছু একটা করতে, মানে ভূত এফএমের সাথে যদি একই দিনে না পড়লেও স্পেশাল ভাবে যদি কিছু একটা করা যায় খুবই ভালো হয়। আমরা যেটা আমাদের মোটামুটি ফিক্স করা যায় আসলে খুব ভালো। আমরা তো ইনভেস্টিগেশন শুরু করবো রাত 12টা থেকে, ওই রাতটা যদি আমরা একটু স্পেশাল রাখি যে রাত 12টা থেকে এভরি আওয়ারে আমরা 10 মিনিটস করে আপডেট দিব, বা 5 মিনিটস করে আমরা একটা আপডেট দিচ্ছি, ওই রাতটা না সবাই একটু জাগলো দেখলো, এত সবাই এক্সাইটেড, ডেফিনেটলি সবাই আমার সাথে থাকবেন, থাকবে। তো সুমন ভাই, এই যে মানে এখন তো একদম পুরোপুরি নতুন ভাবে বাংলাদেশে একটা জিনিস শুরু হচ্ছে এবং নতুন ভাবে শুরু করছেন এবং প্রায় শেষের দিকে, মানে খুব বেশি হলে হাতে গোনা আর একটা মাস বা 1.5 মাস বা ধরলাম 2টা মাস। তো এই মুহূর্তের কেমন লাগে? এই মুহূর্তের আমি ভয়ঙ্কর এক্সাইটেড, কজ এই মানে এই কি বলবো যে এই 6-7 বছরের একটা প্ল্যান, জাস্ট একটা রিয়েলিটি টিভি শো দেখে একটা আইডিয়া মাথায় আসা, এটা করবো বলা, এটা যদি করতে পারতাম খুব ভালো হতো বলা, আর সিরিয়াসলি করে ফেলাটা কিন্তু অনেক বড় ব্যাপার। থ্যাংক গড যে আমাদের ওই লজিস্টিক সাপোর্ট বা ফ্রেন্ড মানে সবাই আশেপাশে ছিল, আমাদের অনেক ধরনের হেল্প করেছে। সো হ্যাঁ, আমি ডেফিনেটলি অনেক বেশি এক্সাইটেড। এবং প্রথমে যখন শুরু হয়েছিল, মজার ব্যাপারটা ওটাই যে প্রথমে যখন শুরু মানে ভৌতিস নামটা তো আমরা স্ট্যাবলিশ করেছি 2 বছর আগে, বাট ইনভেস্টিগেশন তো চলছিল অনেক আগে। 2 বছর আগে তো সাকিব জিবরানের অফিসিয়ালি আমার সাথে জয়েন করে, রাইট? সো এই 2-2.5 বছর আগে সাকিব যখন আসে জিবরানকে নিয়ে, তখন ব্যাপারটা এরকম ছিল যে আমরা একটা মজার একটা জিনিস করছি। আচ্ছা, এবং আমি এখন জানি যে আমি এই মুহূর্তে যখন দেখি যে এইসব কাজ নিয়ে সাকিব যেই পরিমাণ এফোর্ট দিচ্ছে, মানে এটা আনবিলিভেবল, মানে সেও পুরোপুরি মানে ইন্টু ভৌতিস। সো এই জিনিসটাই মজার যে আমরা শুরু করেছিলাম যেভাবে, আস্তে আস্তে ব্যাপারটা সিরিয়াস হতে এখন এরকম একটা পর্যায়ে চলে আসছে যে আমরা এনজয়ও করছি, আবার মানুষজন ওয়েট করছে, এটা খুব মজার ব্যাপার। এবং এই যে ড্যানিয়েল যখন আমাদের কাছে আসলে বললো যে আমরা একটা রেডিও শো করলে কেমন হয়, আপনারা ওরকম একটা জিনিস করতেছেন, আমরা যেটা করি একটা মিক্স করলে কেমন হয়, আমরা বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে আজকে আমরা এই যে ভূত এফএম, এই আমাদের তো ভূত এফএম 1 বছর তো হয়নি, রাইট? সো আমরা লাস্ট ইয়ারে 12,500 এসএমএস আসছে, কত এরকম। সো দিস ইজ অ্যামেজিং। এগুলো তো মানে খুবই, মানে বলবো যে এটা খুবই একটা, এটা আমাদের সাফল্য একটা, রাইট? সো এবং সত্যি মানে এখন অনেক ভালো লাগার সময়, এবং আমার মনে হয় যে অন এয়ারে গেলে আরো এরকম ধরনের অনেক কিছু অন এয়ারে আসতে মানে ডিফারেন্ট বল গেম, হোল নিউ সিনারিও আসবে একদম। সময় আমরা ওই ঘটনাটা তাহলে চলে যাই এখন, যে মোটামুটি টাইম হয়েছে। এখন ঘটনা ফার্স্টলি আমি বলি যে আজকে সাকিব এবং জিবরান নাই, এবং আমাদের ভৌতিস্টের অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন আমরা বন্ধ করে দিয়েছি বেশ কয়েকদিন আগে থেকে, বিকজ আমাদের ইনভেস্টিগেশন আমাদের হাতে আসে বেশ কিছু, আমরা নাটকগুলো করছিলাম। আচ্ছা, আমাদের ইনভেস্টিগেশনের ব্যাপারটা ছিল না আর কি। বাট দেন এগেন আমাদের কয়েকদিন আগে আমরা একটা নিউজ পাই, একটা খবর পাই, এটা ঢাকার একেবারেই আশেপাশে, মানে আমি জোনটা আমি বলি উত্তরা থেকে যেতে হয়তো বা লাগবে কত 45 মিনিটস বা 1 ঘন্টা, বড় জোরে 1 ঘন্টা লাগবে বড় জোরে। সো এরকম একটা জায়গায় একটা বাসা সংক্রান্ত প্রবলেম, মানে ব্যাপার হচ্ছে যে ওই টিপিক্যাল যে নিউজ আমরা পাই, একটা ঘর আছে, একটা বাসার একটা ঘর আছে, ওই ঘরে নাকি সিরিয়াস প্রবলেম হতো, একসময় খুব প্রবলেম হতো, এখন হয় না। তাও এটা বাই অ্যান্ড বাই, মানে একজন জাস্ট বলেছে যেরকম একটা জিনিস হয়। তা আমাদের অ্যাকচুয়ালি তখন ইনভেস্টিগেশনের মুডেও আমরা ছিলাম না। অ্যাকচুয়ালি আমরা তখন হচ্ছে যে ইয়েতে যাব, ওই শ্রীপুরে আমাদের একটা বাংলো আছে, যেটা নিয়ে আমরা এর আগে অনেক কথা বলেছি। ওখানে মাঝে মাঝে আমি সাকিব জীবন আমরা যাই, আমরা ব্রেন স্টর্মিং করতে যাই, আমরা আড্ডা দিতে যাই বা টাইম স্পেন্ড করতে যাই আর কি আমরা। সো আমরা ওখানে যাবো, তো এরকম একটা নিউজ আমরা শুনেছিলাম, শোনার পর চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে আমরা শ্রীপুরের দিকে যাবো, আর এটা হচ্ছে ওই ইয়ের দিক দিয়ে, ওই কি বলে টাঙ্গাইলের দিকে যেতে পারে, আমি যে জায়গাটার কথা বলছি, আমি এক্সাক্ট প্লেসটা বলছি না। সো আসলে ওই দিক দিয়ে যেতাম। আচ্ছা, আর শ্রীপুর তো সোজা। তো আমরা একদিন ডিসিশন নিলাম ঠিক আছে ওখানে যাবো, বাট আমার সাথে যে সময় আছে আমরা একটু ওখানে যাই, গিয়ে একটু ইনভেস্ট মানে একটু ঘটনা শুনি যে ব্যাপারটা কি হয়। স্টোরি যেটা শুনেছিলাম সেটা হচ্ছে যে ওই বাসায় ওই ফ্যামিলির একজন লোক, একজন বয়স্ক একজন ভদ্রলোক, যে বলেছে তার দাদা, উনি ওই বাসায় মারা যায়।
মানে উনি খুব মানে ওনার বয়স ছিল বেশ বেশি, বাট উনি বেশ শক্ত সমর্থ একজন লোক ছিল। বাট হঠাৎ করে কিছু একটা হওয়ার পরে উনি খুব অসুস্থ হয়ে যায় এবং কেউ কিছু ধরতে পারে না, এবং আলটিমেটলি উনি মারা যায়। তা মারা যাওয়ার পরে অ্যাকচুয়ালি মানুষজন অতটা ইয়ে করেনি, এমনি ওনার বয়স ছিল অনেক বেশি ছিল, মানে হি ওয়াজ সামথিং লাইক 75 প্লাস অর সামথিং লাইক দ্যাট, বাট উনি খুব শক্ত সমর্থ ছিল, মর্নিং ওয়াক করতো, মানে এটা করছিল আর কি। ওই ঘটনায় যাওয়ার পরে আছে অনেকেই ওই ওনার দাদা যে রুমে থাকতো ওই রুমটাতে অ্যাকচুয়ালি কেউ থাকতো না, তো মারা যাওয়ার পর ওই রুমে কেউ থাকে না। তো তারপরে যেটা হলো যে ওদের বাইরে থেকে ওদের একজন আসলো আর কি, তাদের মানে যেই ছেলে মেয়ের কথাটা বলেছে তার একটা কাজিন। সে আসার পরে সে এসেছিল কানাডা থেকে, সো 1 মাসের জন্য। তো সে ওখানে এসেছে, ওখানে থাকবে আর কি। হ্যাঁ, তো ওই রুমটা খুলে দিয়েছিল থাকার জন্য। সো ডেফিনেটলি তো ওই রুমে এসে থাকতে থাকতে ওই আসার পরে তার প্রথমে ইয়ে স্টমাক আপসেট হয়, পেট খারাপ হয়। সো এইটা খুব কমন একটা জিনিস, বাইরে যারা অনেকদিন থাকে তারা আমাদের দেশের এই আমাদের খুব কি বলবো একেবারেই ভেজালহীন যে তেল, সার্কাস্টিকলি বলছি, মানে আমাদের দেশের এবং সবার আগে হচ্ছে ভেজালহীন পানি, পানি, বিশুদ্ধ পানি, রাইট। তো বিশুদ্ধ পানি, তো এইসব খাওয়ার পর অসুস্থ হয় আর কি। তো প্রথম দিকে তারা মনে করেছিল যে এটা ওরকম একটা ব্যাপার, ফুড পয়জনিং টাইপের হয়েছে এটা, বাট দেখা গেল যে ও ডিটোরেট করছে, কোন অবস্থাতেই ইয়ে করা যাচ্ছে না। তারপরে একটা সময় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। মজার ব্যাপার হচ্ছে যে হসপিটালে যাওয়ার 2-3 দিনের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। হ্যাঁ, পুরোপুরি সুস্থ হয়ে যায়। আবার বাসায় আসে, সবকিছু ঠিকঠাক। বাসায় আসার 3 দিনের মাথায় সে আবার অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, তখন তারা বলে যে ঠিক মতো বোধহয় ট্রিটমেন্ট বোধহয় ঠিক মতো হয় নাই, বাট ওই যে ওইসব জিনিসপত্র শুরু হচ্ছে, বাসার খাবার, বাসার পানি, কিন্তু কারোর তো কিছু হচ্ছে না। ওর তো এতদিন এটা হওয়ার কথা না। অসুস্থ হয়, মজার ব্যাপার, হসপিটালে যায়, আবার 2 দিন পর ব্যাক করে সুস্থ, তার কিছু না। মানে হসপিটালে যাওয়ার পরে সে সুস্থ হয়ে যায় 2-3, মানে তখন তার একটু সন্দেহ, তার মধ্যে একটু ইয়ে হয়, মানে সবার মধ্যে ইয়ে হয়। ইনফ্যাক্ট যে আমাকে বলেছে ওই ছেলের মাথায় অ্যাকচুয়ালি মেইন জিনিসটা আসে যে এই রুমে আমার দাদা ছিল, উনি এরকম হঠাৎ করে অসুস্থ মারা গেছে, এবং এখন আমার কাজিন আসছে, তারও এই প্রবলেমটা হচ্ছে। সো মেবি সামথিং ইজ রং, মানে এই জায়গায় আর কি। আচ্ছা, তারপরে যেটা হয় যে সে আস্তে করে ওই রুম থেকে ওর কাজিনকে সরায় বলে যে তুমি আজকে আমার রুমে থাকবা বলে এই রুমে রাখে। এবং প্রথম দিন ও সাহস পায় নাই, ওর কাজিনের সাথে একসাথে ছিল, এরকম 2-1 দিন যাওয়ার পরে তারপরে সে, এবং 2-1 দিন যাওয়ার পরে সে সুস্থ শুরু করে। সুস্থ তখন বলে যে ব্যাপারটা কি, ব্যাপারটা আমি একটু বুঝি। বোঝার পরে একদিন সে ওই রুমের মধ্যে রাতে লেগে থাকে, এবং তার কথা হচ্ছে যে সে রাতের যখন ঘুমায়, মানে যখন ঘুমিয়েছিল, ঘুমের মধ্যে তার হঠাৎ করে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ঘুম ভেঙে যায় না রাতবেলা, হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায়, অস্বস্তি। তার হঠাৎ করে মনে হয় কি যে তার ঠিক মাথার এখানে কেউ একজন আছে, মানে বসা, মানে বালিশের পাশে মাথার এখানে কেউ একজন বসে আছে, মানে জাস্ট এ ফিলিং, নট যে সে তাকিয়েছে। সে তখন তার একটু তখন ভয় লাগা শুরু করে, সে আস্তে আস্তে ডান দিকে তাকায় কেউ নাই, মানে কেউ নেই। সে বলে আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। রাতবেলা আবার ঘুমায়, তেমন কিছু হয়নি। সেকেন্ড রাতে যখন ঘুমায় তখন সে মারাত্মক রকমের দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নটা কি তার, সেই যখন আমাকে বলেছে যে স্বপ্ন আমার পুরোপুরি মনে নাই, আর কি দুঃস্বপ্ন দেখেছিলাম এতটুকু মনে আছে যে বিছানাতে আমি শুয়ে আছি এবং আমার পাশে আরেকজন বসে আছে, এবং এই জিনিসটা আমি দেখছি আবার, মানে আমি দেখছি ওনাকে, যে উনি শুয়ে আছেন এবং ওনার পাশে একজন বসে আছে, মাথার পাশে একজন বসে আছে, রাইট। হ্যাঁ, সো বসে আছে, এই জিনিসটা সে দেখে। সো এই অ্যাকচুয়ালি আসল ঘটনা বলি, আমাকে যখন এই গল্পটা বলছিল, আমাকে এই গল্পটা দিয়ে অ্যাকচুয়ালি শুরু করেছিল যে এরকম স্বপ্ন দেখছিলাম, এরকম ব্যাপার ছিল। তখন আমি ইন্টারেস্টেড হয়েছিলাম, তখন সাকিব জিবরান আমরা এখান থেকে অ্যাকচুয়ালি গল্পটা শুরু হয়। সো সেটা কি বসে আছে, এরকম একটা জিনিস দেখে, তারপরে অনেক কিছু হয় তার কিছু মনে নেই। সো তখন আমি তাকে একটা জিনিস বললাম যে এই জিনিসটা অ্যাকর্ডিং টু আওয়ার রিলিজন, আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের ভিতর থেকে একটা জিনিস কিন্তু বের হয়, স্পিরিট টাইপের একটা কিছু, সে কিন্তু শরীর থেকে একটু বের হয়, হাফ কিছুটা ভিতর থেকে কিছুটা বাইরে আসে আর কি। সো তখন মানে এটা খুবই ন্যাচারাল যে কেউ একজন দেখতে পারে যে সে শুয়ে আছে। আমি এরকম স্টোরি আগে শুনেছি যে একজন আমাকে এসে বলেছে যে আমি স্বপ্ন দেখছি
আমাকে বোবা ধরছিল। আমি বোবা ধরছিল মানে কি হয়েছিল, যে দম বন্ধ হয়ে যেটা, আমি খুব দুঃস্বপ্ন দেখছি। আমি বললাম যে তুমি কি দেখছো? তখন সে আমার বললো যে আমি শুয়ে আছি বিছানায়, আমার উপরে পিঠের উপরে উপর হয়ে কালো রঙের একটা কাপড় টাইপের কিছু একটা সেই আমাকে গলা চেপে ধরে আছে। আমার যখন এই কথা বলছে আমি সাথে সাথে তখন বলছি যে তুমি রাতে সুরা করে ঘুমাবা, তুমি যেগুলো অ্যাভয়েড করো, এই টাইপের জিনিস যদি কখনো দেখো এটা অ্যাভয়েড করতে হবে। কজ মোস্ট লাইকলি এটা হতেই পারে যে তুমি তখন হচ্ছে ঘুমের মধ্যে তোমার স্পিরিট একটু বাইরে এবং দেখছে যে ইভিল টাইপের একটা কিছু তোমাকে গলা চেপে ধরছে, এই কারণে তোমার ওই জিনিসটা হয়েছে। মেবি ইটস নট এ ড্রিম, মেবি ইটস নট এ ড্রিম, হ্যাঁ, মেবি ইউ স দ্য রিয়েল থিং। এবং অনেকেই SMS করে এটা জানায়, এবং অনেকে জানাচ্ছে যে মানে একদম সত্যি সত্যি দেখতে পায়, মানে এটা স্বপ্ন না, মানে পুরো জায়গা আছে। এবং যেসব কেসে মানুষজন মানে থার্ড পার্সন ভিউ থেকে দেখবে তখন তাদের সিরিয়াস হতে হবে, রাইট? হ্যাঁ, মানে সে দেখছে তখনই ব্যাপারটা সিরিয়াস কিন্তু। সো এনিওয়েজ, সে এরকম একটা জিনিস অনেক ভয়টাই পায়, এবং থার্ড দিন যখন তার জ্বর আসে আর কি, তখন সে ভয় পায় যায়, তখন সে রুম থেকে বের হয়ে যায়, ওই রুমে রাতেবেলা থাকে না আর কি, এরকম একটা জিনিস হয়। তো এই জিনিসটা হওয়ার পরে ওই রুমের মধ্যে একটা সমস্যা আছে, এই ব্যাপার। আমাদের ব্যাপারটা হয়েছিল যে আমরা এই ঘটনাটা শুনে আমরা যাই, যে আমাদের প্ল্যান তো ছিল যে আমরা থাকবো শ্রীপুরে, আমার বাংলাতে রাতে থাকবো, তো আমরা অ্যাকচুয়ালি ফ্রি ছিলাম। আমরা বললাম যে আমরা থাকতে চাই, ওরা রাজি হয়েছে যে কোনো অসুবিধা নেই, থাকেন। এবং গেস হোয়াট, আমরা একটা থাকছিলাম, আমাদের কিছু হয় নাই, নাথিং হ্যাপেন, কোনো কিছু ফিল করি নাই। তো আমরা এই জিনিসটা আমাদের পুরোপুরি অফিসিয়াল ইনভেস্টিগেশন ছিল না, আমরা কোনো ইকুইপমেন্ট বললাম তো যে আমাদের একটা প্ল্যান ছিল না, আমরা ওইভাবে প্রিপেয়ার হয়ে যাইনি। আমরা একটা থেকে যখন কিছু হয়নি, সকালবেলা আমরা ডিসঅ্যাপয়েন্টেড, আমরা চলে আসছি। চলে আসার পরে তারপরে অনেকদিন পরে ওই জিনিসটা আবার, এই ঘটনাটা অনেক আগে হয়েছিল, বা জিনিসটা আবার আমাদের মাথায় আসে এইভাবে যে অনেকদিন পরে ওই ছেলের সাথে আমাদের আবার দেখা হয়। দেখা হওয়ার পরে আমাদের আবার মনে পড়ে, তখনও কিন্তু আমরা এই ইনভেস্টিগেশনটা মানে তখনও আমরা মানে ভৌতিকের ফরম্যাট কেমন হবে এরকম একটা ব্যাপার ছিল, এটা অনেক আগে। আর এটা এখনকার তারপরে ঘটনাটা নতুন, বেশি আগের না। তো ওর সাথে কথা হয়, তখন আমরা বললাম যে ওই রুমটা কি এখনো ওইরকম আছে, ওই রুমে কি কেউ থাকে? বলি না, রুম তো কেউ থাকে না, ওই রুমের মধ্যে জিনিসপত্র আছে, বাট কেউ রাতবেলা থাকে না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ফাইন। তা আমরা আবার ইয়েতে আমরা ওই রুমে গিয়া আমরা থাকবো, আমরা থাকবো নাকি আমরা যাইতে চাই। তো আমরা গেলাম, যাওয়ার পরে রাত্রেবেলা আমরা ফ্র্যাঙ্কলি স্পিকিং রাত্রেবেলা আমরা ঘুমাই না, আমরা কেউ ঘুমাই না, বাট যাওয়ার পরে একটু অন্যরকম লাগছিল, মানে মনে হচ্ছিল যে সামথিং রং, কি যেন একটা প্রবলেম, এই টাইপের একটা লাগছিল, অসুস্থ লাগছিল। বাট রাত্রেবেলা কিছু হয়নি, আমরা ঘুমাইও নেই, কিছু হয় নাই। বাট এবার বেশ নাশাবন্ধ ছিলাম যে না, আমরা এক রাত না, আমরা দরকার 2-3 রাত থাকবো, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে অবস্থা। তা আমরা ওই দিন সবকিছু ঠিকঠাক, আমরা আবার দিনের বেলা আবার ব্যাক করছি, আমাদের কাজ ছিল, আমরা আবার রাত্রে লাগিয়ে থাকবো। দিনের বেলা ব্যাক করছি, ব্যাক করে রাত্রেবেলা আবার গিয়ে থাকছি। রাত্রেবেলা যখন গিয়েছি ততক্ষণে দেখলাম যে রুম টুম পুরো পরিষ্কার করা, বাসাতেও জেনে গেছে, মানে এখন তো ভূতে ভৌতিক সব জানে, মানে অন্যরকম ব্যাপার আর কি। হ্যাঁ, অন্যরকম খাতির, খাবার টাবার রান্না মানে অন্যরকম বিশাল ব্যাপার। এবং রুম টুম পুরো পরিষ্কার করা, একটা সুন্দর ইয়ে করা। ইনফ্যাক্ট রুমের মধ্যে আগে ইয়ে ছিল একটা, ওই কি বলে কি বলে জাজিম বলে না, মোটা জাজিম টাইপের ছিল, তোষকের মতো মোটা ছিল। এখন আবার তারা আবার খাটো একটা খাট দিচ্ছে না। আমরা বললাম যে বাহ, এত কিছু দরকার ছিল না, আমরা হইতো এই ব্যাপার স্যাপার। তা আমরা কিন্তু অলরেডি ডিসঅ্যাপয়েন্টেড, আমরা কিন্তু 2 বার থাকছি, কিছু হয়নি। মানে এইবার আচ্ছা গেছে আছে আজকে লাস্ট রাত এইটাই ব্যাপার। এবং রাত্রেবেলা আমরা যখন এর আগের রাতে কিন্তু আমরা ঘুমাই নাই, সকালবেলা আমরা কাজে চলে গেছিলাম, যেটা বললাম যে আমাদের কাজ ছিল, আমরা আবার ঢাকায় ব্যাক করছিলাম। সো আমরা খুব টায়ার্ড এবং গেছি, এবং যাওয়ার পরে আমাদের সবার কথা একটাই যে আমরা আসি ঘুম পেলে ঘুমাবো, কোনো অসুবিধা নেই, এটা কোনো ইটস নট এ বিগ ডিল। মানে জিনিসপত্র তো ফিল করে বা অসুস্থ হবে, কিছু একটা হবে, ওটা তো আমরা জেগে থাকতে হবে। আমরা যেটা করেছি যে আমাদের ওই যে ক্যামেরাটা আমরা সবকিছু সেট করেছি, সেট করার পরে আমরা রাত্রেবেলা বসে আড্ডা দিচ্ছি, গল্প করছি, এভরিথিং ইজ ফাইন, কোথাও কোনো সমস্যা নেই। বাট হঠাৎ করে আমার একটা জিনিস হয়, আমার এই যে ঘাড়ের এই সাইড একটু কেমন করে, হ্যাঁ একটু ঠান্ডা লাগে, একটু অন্যরকম, আমার একটু ওরকম হচ্ছে। তখন আমি জিবরান আবার এগুলো খুব ভালো বুঝি, আমি জিবরান বলছি, জিবরান এই তুমি কি কিছু বুঝতেছো নাকি? জীবন বলে যে শুনবে আমারও লাগতেছে, বাট আমাদের দুজনের মধ্যেই না তখন কাজ করতেছে ব্যাপারটা এরকম যে এটা তো সাইকোলজিক্যাল, আমরা তো 2 বার ফ্লপ মারছি, এইবার নিশ্চয়ই
আমরা চাচ্ছি যে একটা কিছু হোক, আমাদের সাইকোলজিক্যাল এই জিনিসটা হইতেছে, তো আমরা এগুলো নিয়ে ওয়েট করে দিতেছি। সাকিব ততক্ষণ ঘুমিয়ে গেছে, সে প্রচন্ড টায়ার্ড ছিল, তার সেটাকে খুব দৌড়াদৌড়ি ছিল আর কি কাজে। তো ফাইন, আমরা সবাই ঘুমাবো, এরকম একটা সিচুয়েশন। একটা সময় সকাল মানে কি তখন বোধহয় রাত 7টা কিছু একটা বাজে, তো ততক্ষণ আমি ঘুমিয়ে গেছি, জীবনও ঘুমিয়ে গেছে, আমিও তখন মানে ঘুমিয়ে চলে গেছি বা কিছু। বাট আমার ঘুম ভাঙছে এবং গেস হোয়াট, ওই যে বোবা ধরলে যেরকম হয় ওই ধরনের একটা মানে প্রচন্ড ভয় আমার ঘুমিয়ে গেছে, মানে আমার দমটম বন্ধ হয়ে গেছিল আর কি, মানে যেটা হয় আর কি। ওঠার পর আমি উঠছি, ওঠার পর মানে পুরো ঘামটাম ছুটে গেছে, মানে বেশ ভয় পেয়েছি আর কি, সোজা কথা। সো তখন আমি যখন ভয় পেয়েছি, আমি তখন মানে ফার্স্টে তো কিছুক্ষণ লাগছে যে আমার একটু নর্মাল হতে যাচ্ছে, ঠিক আছে, আমি নর্মাল হওয়ার পরে আমার মনে হচ্ছে যাচ্ছে ঠিক আছে, ভয় পেয়েছি এটা কিছু না, এটা বোবা ধরছিল যে জিনিসটা হয়, হয়তো বা ওই যে খিচুড়ি খাইছিলাম, মানে কিছু হয়তো বদ হয়েছে, মানে অনেক সময় এইসব কারণে শরীর খারাপ থাকবে, বুকে গ্যাস ট্যাস ফর্ম করলে প্রেশার দিলে তখন এই টাইপের খারাপ লাগে আর কি। সুইটা বসে আছে, কোনো অসুবিধা নেই, কিছু নেই। এবং স্টোরিটা তারপরে খুব ধুম করে শেষ হয় আর কি। আমাদের ওই রাতে কিছু হয় নাই, তো ওই রাতে যখন কিছু হয় নাই আমরা মানে ফ্লপ মারতে দিয়েছি যে আচ্ছা ঠিক আছে, এটা আসলে কিছু না, কিছু হবে না। বাট এই লাস্ট রাতটাতে আমাদের একটু লাগছিল। এই করতে করতে হঠাৎ করে সাকিব হঠাৎ করে একটা জিনিস বললো যে শোন ভাই, আমরা তো এখানে সবকিছু সেট করছি, এইটাই করছি, আমরা তো এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে তো আমি আগের দিনও টেস্ট করছি, আমরা কিন্তু এই জিনিসটা আজকে করিনি, যেহেতু আজকে রাতে প্রবলেম হয়েছিল আমরা কিন্তু আজকে করিনি। আমি তখন বললাম হ্যাঁ, এটা আমাদের ভুল ছিল, বিকজ আমরা এভরি নাইট এক জায়গায় গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে আমরা করি যে ম্যাগনেটিক ফিল্ড ঠিক আছে নাকি, সেটা আমরা করিনি, বিকজ গতকালকে রাতে করতেই, বিকজ ক্যামেরা ট্যামেরা তো সব আগের মতনই সেট করা, নতুন করে তো কিছু করিনি না, বিকজ কোনো আওয়াজও হয়নি, কোনো কিছু ফিলও করিনি, সো করাও হয়নি। সাথে সাথে বললাম যে না, আমরা আর একটা রাত থাকবো, এবার আমাদের বাইক আসতে হবে। সেকেন্ড রাত আমরা যে থাকবো, ওই ট্রাস্ট মি, ওই যে ওই দিনটা যে গেল, এই দিনের মধ্যে আমরা সবাই বুঝতেছি আমাদের শরীর ভালো না, উই ফিলিং সিক, আমাদের কিছু একটা হয়েছে। হ্যাঁ, তো এই লাস্ট রাতের কথা, আমরা বিছানায় শুয়েছি, বসে আমরা গল্প করতেছি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড গ্রিডের আমরা নিয়ে অন করছি যে আমরা এখন রুমের মধ্যে করবো, আমরা রুমের সব কোনাকাঞ্চি মারলাম, কিছু নাই। আমরা এই একটা জাজিম বিছানা ছিল এক জায়গায়, হ্যাঁ, এখন তো ওখানে জাজিম নেই, ওখানে একটা খাট আছে, আমরা খাটের নিচে ধরলাম, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড স্পাইক মারলো একটা। আচ্ছা ঠিক আছে, খাটের নিচে স্পাইক, খাটের নিচে কিচ্ছু নাই, মিলেই আসে, অন্য কোথাও আসে না। আমরা ধরতেই পারছি না যে প্রবলেমটা কোথায়। খুব ধুম করে কিন্তু আমাদের এটা শেষ হয়, আমি খুব ধুম করে শেষ করে দেবো। সাথে সাথে মাথার মধ্যে একটা জিনিস কাজ করছে, আমি তখন জীবনে বললাম, জীবন খাটে ধরো, গেস হোয়াট, খাটে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড লাফালাফি করতেছে। তার মানে খাটের প্রবলেম ইজ দ্য বেড, জাজিম না বেড, বিকজ আমরা যখন দুইবার আসছিলাম তখন জাজিম ছিল, বেড ছিল না, কোনো প্রবলেম হয়নি। ও ধরতে পারছো ব্যাপারটা? একদম সাথে সাথে ওই বেডের উপর কিন্তু জাজিম, আগের জাজিমই, আমরা ফার্স্টে ওই জাজিম উঠেছি, আমরা তারপরে ওই ছেলেকে ডাকছি, ডেকে বলছি এই জাজিম কি কোথায় ছিল, বলে এই জাজিম তো জাজিমের জায়গাতেই ছিল, এটা আগের জাজিমটা। আমরা চিন্তা করি খাট কোথা থেকে আসো, তো খাট তো আমাদের সিঁড়ির নিচে খুলে রাখা ছিল। আমি তখন বললাম তোমার কাজিন যখন অসুস্থ ছিল তখন খাট ছিল, বলে যে হ্যাঁ, আমরা তোমার দাদা এই খাটে মারা গেছে। ও আচ্ছা, গেস হোয়াট, জাজিম কেস না। খুবই ইন্টারেস্টিং জিনিস, আমরা ওই খাট কিনছি ওদের কাছ থেকে। আচ্ছা, খাট আমরা ভাঙছি, খাটের পায়ে আসে না, পায়ের ভিতর ফাঁপা, এবং ওখানে 11 তাবিজ এবং কিছু আরবি লেখা, যেগুলো কোনো সেসমিক আমরা করতে পারি নাই। ব্ল্যাক ম্যাজিক আজকে যেসব নিয়ে কথা হচ্ছে নাকি, পিওর ব্ল্যাক ম্যাজিক। খাটের 4টা পায়ের মধ্যে 4 পায়ের ভিতরে ফাঁপা। আমরা তখন বললাম এই খাট কত বছর পুরনো, বলে এই খাট অনেকদিন ধরে আছে, বলে এই খাট কখনো সরানো হয়েছিল, কখনো সরানো হয় নাই। তোমার দাদা যখন মারা গেছিল তার আগে খাট সরছিল না, সরে নাই, কিছু হয় নাই, খাট আগে জেগেছিল, কোনদিন কখনো কারো কোনো প্রবলেম হয় নাই, কিন্তু এই জিনিস হয়েছে। আমরা এর আগে এরকম ঘটনা শুনেছি, কিন্তু একেবারে চাক্ষুষ মানে জিনিসটা দেখা হয়নি, এই যে এটা প্রথম দেখেছি। এবং এর আগে আমাদের এরকম একটা কাহিনী ছিল যে একবার সেরকম প্রবলেম হয়, তারপর শেষে তোষক কেটে তোষকের ভিতর থেকে বের করছে জিনিসপত্র, বাট তোষকটা অনেক পুরনো, আগে কখনো এটা ছিল না। এই তোষকের ভিতরে কেমনে কে ঢুকালো, কেমনে এই জিনিসটা ঢুকলো। আর সো আমি তোষক শুনে অভ্যস্ত, বাট আমি খাট, সলিড খাট, খাটের পায়ের ভিতর এইসব জিনিস আমি অভ্যস্ত না। এবং আমরা এটা পাইছি, এবং সাথে সাথে আমরা ওটা ডিসপ্লে করছি, এবং ইনশাল্লাহ মানে ওই জিনিসগুলো কি করবো এটা বুঝতে পারতেছিলাম না। আমাদের এক্সপার্ট একজন আছে, তার কাছে নিয়ে গেলাম, সে বলে যেগুলো
পুঁতে ফেলতে হয় বা পুড়ে ফেলতে হয়, এটা জিনিস করতে হয়, এটা ব্যাপার। আমি বললাম যে আমরা এগুলো কিছু করতেছি না ভাই, আপনি এটা যা করার করে ফেলেন, আমি এটা ডিস্ট্রয় করে ফেলতেছি, আপনার চিন্তা করেন না। ডিস্ট্রয় করা হয়েছে এবং এরপরে ওই ছেলে অনেকবার ওই রুমের মধ্যে থাকছে, আল্লাহর রহমতে এখন কোন রকম প্রবলেম হয়নি, কোনো প্রবলেম নেই, সলভ করতে পারছি অ্যাকচুয়ালি প্রবলেমটি, মাশাআল্লাহ। মানে ওই বাট এই জিনিসটা আমাদের জন্য খুব ইয়ে ছিল। আর গল্পটার ব্যাপারটা হচ্ছে কি যে ওই যে বোবায় ধরা, ভয় পাওয়া, এই জিনিসগুলো তো অ্যাকচুয়ালি মুখে বললে না মানুষজন বুঝতে পারে না কতবার হরিফাইং ছিল আমাদের জন্য। মানে যখন আমরা ফিল করি তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা বুঝি যখন এটা হয়, প্রচন্ড হরিফাইং একটা ব্যাপার ছিল, অনেক ঘাম টাম ছিটেছেন মতো একটা অবস্থা ছিল, ওটা বুঝতে পারিনি। বাট ইন্টারেস্টিং ব্যাপার ছিল এইটাই যে আমরা এতদিন 4 বার আমরা একবারের জন্য আমাদের মাথায় আসে এই যে এই রুমের মধ্যে যে একটা যে চেঞ্জ হয়ে যে ঢুকছে, এগুলো মাথায় আসতেছিল না। মানে খুবই ইয়ে লাগছে এই ব্যাপারটা খুবই, এবং সত্যি হুট করেই শেষ হয়ে যায় জিনিসটা। এবং আমরা যেমন ওই যে এই কাগজ পাইছি, তাবজ পাইছি এবং পাথর পাইছি। পাথরও আমরা আগে কখনো এটা আমার সময় কোনো আইডিয়া নেই যে পাথর কেন সেটাই। কিছু পাথর পাইছি, পাথর সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নেই। এটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার ছিল, পাথরটা কি মানে ওই খাটের পায়ের মধ্যে থেকে ওটার ভিতরেই পুঁতি টাইপের। আচ্ছা, এবং আমরা একটা পাথরের ঘটনা শুনেছিলাম এরকম যে মাথার নিচে, বালিশের নিচে এক লোক রেগুলার তার বালিশের নিচে পাথর পেত এবং পাথরগুলো তার কাছে আছে, এবং এগুলো কোথেকে আসছে, কিভাবে আসছে না আসছে সে জানে না। ও ভাই, আরেকটা জিনিস ক্লিয়ার করা হয়নি, এটা খুব ইন্টারেস্টিং ছিল। আমরা খাটের পায়াটা ভাঙছি, মানে খাটটা যখন আমরা যা যা করার যা যা করছি, করার পরে আমরা কিন্তু পুরো খাটে যতবার আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মারছি আমরা কিন্তু কিছু পাইনি। ইনফ্যাক্ট ওই জিনিসগুলোর মধ্যে কিন্তু কিছু নাই। আচ্ছা, খাটটাতে যখন আমরা ধরছি তখন কিন্তু আমরা পাইছি, খাট যখন আমরা ডিসঅ্যাসেম্বল করছি আবার খুলছি তারপরে কিন্তু আমরা কিছু পাইনি। এটা খুব আজব, মানে হচ্ছে ওই যে তাবিজ টাবিজগুলো বেরোলো ওর মধ্যে না, ওর মধ্যে কোনো কিছু নাই। এটা খুব ইন্টারেস্টিং, এটা বলতে ভুলে গেছিলাম। তাহলে আরো ভয়াবহ এটা বুঝে। বাট ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, আমি এরকম একজন মানুষকে চিনি যার কিনা যে একদিন আমার বাসায় আসছে, আমার বাসায় বসছে, আমি তার এই আমাদের ঘোস্ট হান্টিং ইকুইপমেন্ট দেখা ফাইজামি করতেছি, সে ফাইজামি করতে করতে হঠাৎ করে রিয়েলাইজ করলাম ওর বাম হাঁটুতে ইয়ে হচ্ছে, স্পাইক মারছে। আমি বললাম কি ব্যাপার তোমার এটা, আমি তো জানি না, আমি দেই ও করতে করতে বাম হাঁটুতে মারছে, এবং প্রত্যেকবার আমি বললাম তুই হাইটেই সেটা বুঝে বসে বাম হাঁটুতে মারছে। আচ্ছা, এটা আমাদের কাছে এটা কখন কিসের জন্য করে আমরা এটা জানি না, বাট এটা একটা জাস্ট অ্যান আইডিয়া যে যখন রুমের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক চেঞ্জ হয় তখন অনেক কিছু হতে পারে, সাইন্টিফিক ব্যাপার। এবং এটা মিলেছে, এবারে সেটা মিলেছে, এবং খাটটা ভেঙে তো আলটিমেটলি মানে কিছু তখন আমি কিছু পাইনি। সো এটা হতে পারে যে এই তাবিজ এইসবের জন্য স্পিরিট বলি বা যাই বলি, খারাপ একটা কিছু ওখানে তখন ছিল, ঠিক যখন আমরা জিনিসটা ডিস্ট্রয় করছি তখন এটা চলে গেছে। এই কারণে হয়তো আমরা রিডারে কিছু আসা নাই, এটা হতেই পারে। তো আমাদের কাছে ক্লিয়ার না। এটাই হচ্ছে আমার মানে এটা যে বলে ফেলাইলাম, আমি শিওর সাকিব এটা নিয়ে ছিল কেন বললেন, বাট আজকে সাকিব নাই। তো আমরা মনে হয় যে একদম শেষ চলে আসছি। তো আমরা কি শেষ করবো নাকি আরেকটা আছে? আর কিছু নাই, আমি যতটুকু বলার বলেছি অনেক বলে ফেলছি, বলার কথা ছিল না। তো যাই হোক, আমরা শেষ করছি আজকে এখানেই, এবং আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, SMS পাঠিয়েছেন আমাদেরকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমরা বলি যে আমাদেরকে ইমেল করার নিয়মটি হচ্ছে শাউট লিখে, আমি আবার SMS করার নিয়মটি বলছি, আর ভূত FM লিখবেন, BHOOT ভূত FM @radiofurti.fm এ ইচ্ছা করলে আপনি ইমেল পাঠাতে পারেন আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। অবশ্যই কোনো ভৌতিক ফোন নাম্বার না, একেবারে যে ফোন নাম্বারটা আপনার কাজ করে সেই ফোন নাম্বারটাই, এবং সেই ফোন নাম্বারের মাধ্যমে আপনি চলে আসতে পারবেন আমাদের স্টুডিওতে এবং লাইভ আমাদের সাথে জয়েন করতে পারবেন। আর আমরা প্রত্যেক সপ্তাহের মতো আগামী সপ্তাহেও ফিরে আসবো। আমরা আজকেও অসংখ্য SMS পেয়েছিলাম আপনাদের কাছ থেকে। সো স্টে টিউন। আজকে এখানে শেষ করছি কারণ রাত অনেক হয়ে গেছে, এবং